আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রাইভেট স্টাডি জোনের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আমাদের ট্রিপলি অনলাইন ব্যাচের সম্ভবত চতুর্থ ক্লাস বা 4 নম্বর ক্লাস আর কি। আজকে গত লেকচার আমরা সর্বশেষ আলোচনা করেছিলাম থেভেনিনস থিওরেম এবং নর্টনস থিওরেম। নর্টনস থিওরেম করার পর সম্ভবত একটা মাত্র প্রবলেম সলভ করা হয়েছে। এই জন্য তোমরা আমাদের যারা গ্রুপে অলরেডি অন্তর্ভুক্ত আছো তারা আরেকটা বা একটা দুটা প্রবলেম সলভ করে দিতে বলেছো। সো আমরা প্রথমে এই নর্টনসের আরও একটা দুটা প্রবলেম সলভ করব। যদি এর মধ্যে তোমাদের ব্যাপারটা ক্লিয়ার হয়ে যায় নর্টনস, তাহলে আমরা নর্টনসের পরে ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরেম ধরবো। আমাকে একটু এনশিওর করবে যারা অলরেডি লাইফে যুক্ত হয়েছে তারা আমার কথা শুনতে পাচ্ছ কিনা, শোনা গেল, ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা। গেলে আমরা সামনের দিকে যাব। ব্যাপারটা ক্লিয়ার হয়ে যায়। লাইভে আসার আমাদের 2 মিনিট হচ্ছে, আর 1 মিনিট আমরা ওয়েট করবো একটু। তোমরা কথা শুনতে পাচ্ছ কিনা বা কোনো রকম নয়েজ হচ্ছে কিনা একটু জানিয়ে রাখিও কমেন্টসে অথবা গ্রুপে। আচ্ছা, একজন প্রশ্ন করেছো যে আসলে থিওরেমগুলো আমরা প্র্যাকটিক্যালি কোথায় ব্যবহার করি, এটা জানতে চেয়েছো আর কি। এটার উত্তরটা দিয়ে আমি ক্লাস শুরু করতেছি। আসলে থিওরেমগুলো প্র্যাকটিক্যালি কোনো ব্যবহার বলতে গেলে নেই। প্র্যাকটিক্যালি বলতে তোমার যে প্র্যাকটিক্যালি শব্দটা বলতে চাইছো মনে হয় এরকম জানতে চাচ্ছ যে আমরা যে সার্কিটগুলো ডিজাইন করি বাসা বাড়িতে কিংবা ইউনিভার্সিটিতে কিংবা হতে পারে আমাদের ট্রান্সমিশন লাইনে, ডিস্ট্রিবিউশন লাইনে, কোনো অফিস আদালত, কলকারখানা, শিল্প প্রতিষ্ঠান, এরকম কোথাও ডিজাইন করার সময় লাগে কিনা, এরকম কোনো প্রশ্ন হয়তো তুমি করতে চেয়েছো। তা আবার এগুলো প্র্যাকটিক্যালি ব্যবহার নাই বললেও ভুল হবে। যেমন বেশিরভাগ থিওরেমসই আমরা কোনো না কোনো ওয়েতে ব্যবহার করতে পারি। এই জন্য প্র্যাকটিক্যাল ওয়ে বলতে কি, প্র্যাকটিক্যাল ওয়ের জন্য আমাদের হচ্ছে মানে যখন কোনো কাজ করতে হয় বা যখন ধরো একটা অনেক বড় শিল্প কারখানা ডিজাইন করার পরে আমাদেরকে থেভেনিনস থিওরেম প্রয়োজন পড়ে না এটা ক্যালকুলেশন করার জন্য। তবে হ্যাঁ, যদি আমরা কোথাও ধরো যে একটা পুরো বাসা ডিজাইন করা আছে, কোনো এক জায়গায় আমাদের ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার করা দরকার, সেখানে কিন্তু থেভেনিনস থিওরেমটা অবশ্যই কাজে লাগবে। কারণ এই থেভেনিনস থিওরেমটা ছাড়া আমরা ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরেম করতে পারি না আর কি। এই জন্য থেভেনিনস থিওরেমটাকে মূলত বলা হয়ে থাকে যে কমপ্লেক্স সার্কিট সমাধান করার একটা সবচেয়ে জনপ্রিয় পদ্ধতি। আর এটা মূলত 1883 সালে ফরাসি টেলিগ্রাফ ইঞ্জিনিয়ার্স লিওন চার্লস থেভেনিন নামে একজন বিজ্ঞানী ছিল, যিনি হচ্ছে এই থিওরেমটা আবিষ্কার করেন। তবে এটা নিয়ে একটুখানি মতভেদ আছে। পরবর্তীতে 1926 সালের আরেকজন বিজ্ঞানীর কথা নাম জানা যায়, যার নাম হচ্ছে হারবন ফোন। আর 1853 সালে এই তত্ত্ব আরেকজন আবিষ্কার করেন বলে হচ্ছে একটু ওখানে গ্যাঞ্জাম রয়েছে আর কি। যাই হোক, এটা থেভেনিনস থিওরেম নামে সেখান থেকে মূলত পরিচিত। এটা নিয়ে আর কোনো কথাবার্তা না বললেই ভালো হয়। তো তোমার প্রশ্নটার উত্তরটা এরকমই যে হচ্ছে আমরা যে থিওরেমগুলো প্র্যাকটিক্যালি ব্যবহার করার কথা বলি, এই থিওরেমগুলো মূলত এরকম প্র্যাকটিক্যাল কোনো ব্যবহার বলতে গেলে এক ধরনের নেই।
তবে যদি আমরা একাধিক সোর্স আমরা যদি কোথাও সম্মিলিত কোনো কিছু করে থাকি তাহলে সেক্ষেত্রে প্রয়োজন পড়ে। আরেকটা হচ্ছে যদি আমাদের কোনো স্পেশালি কোনো জায়গায় ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার ম্যাক্সিমাম পাওয়ার প্রয়োজন পড়ে তাহলে সেখানে হচ্ছে এটার ব্যবহার করবে আর কি। প্রতিধ্বনি শোনা যাচ্ছে, প্রতিধ্বনি শুনতে পাওয়ার কথা তো নয়। আচ্ছা ঠিক আছে, দেখতেছি। প্রতিধ্বনি শুনতে পাওয়ার কথা তো নয়, কারণ হচ্ছে ওকে একটা জানালা তাহলে খুলে দিয়ে দেখি প্রতিধ্বনি কম হয় কিনা। আচ্ছা, ফেসবুকে যারা কমেন্ট করতে পারতেছে না তারা তো কমেন্ট করতে পারার কথা, কারণ ফেসবুকে অলরেডি অনেকেই কমেন্ট করতেছে। ঠিক আছে, আমি তাহলে এখন সরাসরি অঙ্কে চলে যাব। অলরেডি আমাদের প্রায় অ্যারাউন্ড 50 হচ্ছে জয়েন করে ফেলেছে। তোমাদের নর্টনস থিওরেমের গতদিন যে আলোচনা করেছিলাম, এটা আলোচনা করেছিলাম হচ্ছে প্রবাবলি কোন অঙ্ক যে সলভ করেছিলাম এখন আর মনে করতে পারতেছি না। আচ্ছা ঠিক আছে, আমি একটা অঙ্ক তোমাদের সামনে এখন দাঁড় করাই। গত অঙ্কের সাথে না মিললেই হয়েছে, যদি অঙ্কের সাথে মিলে তাহলেই বলে দিবা যে এই অঙ্ক আবার করাচ্ছেন। সম্ভবত বিপিএসসির একটা অঙ্ক করাইছিলাম, পিএসসিতে আসা একটা অঙ্ক মনে হয় তোমাদেরকে গত ক্লাসে করিয়েছিলাম আর কি। আজকে একটা তার থেকে বড়সড় অঙ্ক ধরে অঙ্কটা হচ্ছে সলভ করি, তাহলেই হচ্ছে কাজ। ওকে, তোমরা জানো যে নর্টনস থিওরেমের আমাদের কাজ হচ্ছে আমরা যেটার কাজ করব সেটাকে হচ্ছে আরএল নামে প্রথমত চিহ্নিত করব, ওই জায়গাটা শর্ট করব, শর্ট করার পরে আমরা ওখানে লিখব হচ্ছে আইএন লিখে আইএনের মান বের করব। আরটিএস এর মতো করে সিমিলারলি আরএন এর মান বের করব, আরএন আর আইএন এই দুইটা বের হয়ে গেলে তৈরি হবে সমতুল্য সার্কিট। সমতুল্য সার্কিট বের হয়ে গেলে মূল কাজটা মূলত আমাদের শেষ হয়ে যায়। আচ্ছা, আমি এখন সরাসরি একটা অঙ্ক করি। তোমাদের যেহেতু নিয়মটা গতদিন আমি দেখিয়েছি, আমি জানি তোমরা নিয়মটা করছো ভালো করে, কারণ বিশেষ করে আমাদের গ্রুপে যারা অ্যাড হয়েছো আমার এটা অনেক ভালো লাগতেছে যে তোমরা অনেক অ্যাক্টিভ, প্রচুর। আমার এটা খুবই বড় মানে আনন্দের জায়গা আর কি। আমি খুব মনে হয় গলা উঁচু করে বলতে পারবো যে আমার অনলাইন ব্যাচে প্রথম ব্যাচ যারা ছিল তারা সবাই চান্স পেয়ে গেছে ইনশাল্লাহ। আমি এটা খুবই আশাবাদী। যতজন আমাদের জয়েন করেছো, আমি এতজনকে এত অ্যাক্টিভ থাকতে দেখেছি যে মানে গ্রুপে মেসেজ করার পর মানে জানতে চাওয়ার পর খুবই তদারকি করছো তোমরা। আমি খুবই বেশি আনন্দিত এটাতে, তোমাদের এত রেসপন্সের কারণে। আর আসলে যারা এত অ্যাক্টিভ থাকে মূলত তারাই ডুয়েটে শেষ ফাইনালি ভালো করে, এবং ডুয়েটে চান্স পাওয়ার পরেও তারা ভালো করে, দেখছি আমি এটা খেয়াল করে। আচ্ছা, এটা একটা সার্কিট, যে সার্কিটটা বলা হচ্ছে নর্টনস থিওরেম ব্যবহার করে 10 ওহমের আড়াইতে ভোল্টেজের পরিমাণ বের করো, অর্থাৎ এর ভিতরে ভোল্টেজ বের করতে বলছে, উল্লেখ করে দিচ্ছে নর্টনসের মাধ্যমে, অন্য কোনো ফর্মেটে করা যাবে না। আচ্ছা, আমি আজকেও সরি হ্যাঁ যে এখানে লাইভ লেখা মনে হয় জন্য এটা বোঝা যাচ্ছে না, বাট সার্কিট থেকে নিচে তেমন দেখা যাচ্ছে, আমি আর বুঝতেছি না আর কি। এটা হচ্ছে 40 ওহম, এখানে হচ্ছে 50 ভোল্ট, এটা হচ্ছে 100 ভোল্ট, এখানে হচ্ছে 20 ওহমস, আর এখানে হচ্ছে 50। আমি যে হোমস যেগুলো এগুলোর পাশে কিন্তু আর সিগনাল মানে সাইন দিচ্ছি না, ইউনিটগুলো দিচ্ছি না। 10, 20, 50, 40 এগুলো হচ্ছে ওহমস, আর ভোল্টেজ হচ্ছে 100। এখন যখন আমাদেরকে বললো যে আমাদের কাজ হচ্ছে ভোল্টেজ বের করা এই 10-এর ভিতরে নর্টনস থিওরেমের মাধ্যমে, তাহলে আমাদের কাজ হচ্ছে কি বলো, এই যে 10-এর ভিতরে কারেন্ট লাগবে, কারেন্ট ছাড়া তো ভোল্টেজ পাবো না, এবং যে কারেন্টটা বের করব এই কারেন্টটা বের করতে হবে নর্টনস থিওরেমের মাধ্যমে। তার মানে কিন্তু নর্টন কারেন্ট না, নর্টন কারেন্টসের মাধ্যমে, থিওরেমের মাধ্যমে এখানকার কারেন্ট বের করতে হবে। তাহলে আমরা প্রথমে যেটা করব তোমাদেরকে বলেছিলাম যে এখান থেকে এই মানটাকে খুলে নেব এবং সেটাকে চিহ্নিত করব আরএল বলে। তার মানে আমরা আরএল পেয়ে গেলাম, মান হচ্ছে 10 ওহমস। এবং আমরা দিন শেষে যেটা করব এটা হচ্ছে দুইটা আলাদা আলাদা ব্রাঞ্চ করে নেব। একটার নাম হবে হচ্ছে আরএন, যেটাকে আমরা বলতেছি নর্টন রেজিস্ট্যান্স, আর একটার নাম হবে হচ্ছে আরএল, যেটা হচ্ছে লোড রেজিস্ট্যান্স। তাহলে লোড রেজিস্ট্যান্স আরএল এর মান 10 ওহমস, এটা আমরা পেয়ে গেছি, এটা কোন কাজ শেষ। এখন এখানে একটা শুধুমাত্র সোর্স হবে কারেন্ট সোর্সের মান, এক কথায় এইটার মান বের হয়েছে, তার মানে দুইটা মান দরকার, একটা আরএন এর মান আর এখানে একটা আইএন এর মান। এই দুইটা মান বের হলেই আমরা এখানকার কারেন্টটা পাবো, আর এই কারেন্টটাকে আমরা নর্মাল আই বলবো। এই আইটা যদি বের হয় তাহলে এখানকার আই হবে সেই আইটা, এবং ওর ভিতরে ভোল্টেজটা আমরা বের করতে পারবো। আমার মানে বুঝতে পারার কথা। তাহলে এখন আমাদের টার্গেট হচ্ছে আইএন বের করা আর আরএন বের করা। ওকে, এবার আমরা কি করব, নর্টনস থিওরেম অনুসারে তোমাদেরকে বলা হয়েছিল নিয়মটাতে যে আমরা আরএলটা প্রথমত খুলে ফেলে ওই স্থানটা শর্ট করব, শর্ট করার পর এখানকার কারেন্ট বের করব। এখন যেহেতু এখানে এবি ডিরেকশন দেয়া আছে, তার মানে আমরা বুঝে নেব এখান থেকে, যেমন এখানে যদি ভিডিএস কানেক্ট করতাম তাহলে ওটা হতো প্লাস, এটা হতো মাইনাস।
সিমিলারলি যেহেতু এটা হচ্ছে আলফাবেটিক্যালি প্রথমে পড়ছে, মানে এটা প্রথমে, পরবর্তীতে আলফাবেটিক্যালি বি পড়ে, তার মানে কারেন্টটা উপর থেকে নিচের দিকে আসবে। যেভাবে পজিটিভ সাইন এটা, নেগেটিভ সাইন এটা, পজিটিভ থেকে নিচের দিক যেভাবে কারেন্ট আসার কথা, সিমিলার ওয়ে আর কি। তাহলে এটাকে আমরা বলতেছি কি আইএন। এখন এই আইএন এর মান বের করব। তাহলে আইএন এর মান বের হবে দুইভাবে, একটা হচ্ছে 50 ভোল্ট অ্যাক্টিভ করে, একটা হচ্ছে 100 ভোল্ট অ্যাক্টিভ করে। তাহলে আমরা এরকম লিখতে পারি, হোয়েন 50 ভোল্ট ইজ অ্যাক্টিভ, তখন কেমন হয় দেখতে। এটা হচ্ছে 50 ভোল্ট থাকলো, এরপরে হচ্ছে 40 ওহমস, এরপরে 50, এরপরে 100 এখানে, তারপরে হচ্ছে 20, এখানে হচ্ছে 50। একবার দেখে নিন হচ্ছে কিনা, হওয়ার তো কথা, ঠিকঠাক হচ্ছে মানে একবার দেখে নিন। 50, হ্যাঁ দেখা যাচ্ছে, দেখছি। তাহলে হচ্ছে আমি 50 ভোল্ট অ্যাক্টিভ করেছি, মানে শুধু 50 ভোল্ট অ্যাক্টিভ রয়েছে। আমাদের শ্রদ্ধেয় ভাইয়া এসে খোঁজ নিয়ে গেলেন, আসমাল ভাইয়া এসে খোঁজ নিয়ে গেলেন লাইভ ঠিকঠাক হচ্ছে কিনা। আচ্ছা, তাহলে এটা হচ্ছে 50, আমাদের 50 ভোল্ট অ্যাক্টিভ, এই 40, এই 50 থাকলো এখানে, 20 হচ্ছে এখানে অ্যাক্টিভ থাকলো, আর আমরা হচ্ছে এখানে যে কারেন্টের মানটা দিচ্ছি এটা হচ্ছে আইএন। এখন যেহেতু এখানে এ থেকে বির দিকে যাচ্ছে, তার মানে এটাকে আমরা বলতেছি হচ্ছে আইএন প্রাইম। যেহেতু আইএন একটা বের হবে এই 50-এর জন্য, আবার 100-এর জন্য আরেকটা আইএন কিন্তু এখানে আমরা পাবো। তো দেখতেছি 50 ভোল্ট অ্যাক্টিভ করার পরে যেহেতু এরকম হয়ে গেল, এবার আমরা দেখতে পাবো কি, দেখো এই জায়গা থেকে আমার কাছে যেটা মনে হচ্ছে যে, আমি একটা কথা বরাবরই বলে আসি, এটা আমার অফলাইনের এখানে যারা স্টুডেন্ট তাদেরকেও বলি, আমরা বিগত 3-4 বছর থেকে একই কথা বলে আসি, যে আমরা একটা সার্কিট যখন বুঝি না, তখন আমরা চেষ্টা করব কোন জায়গাটা বুঝি না সেই ব্যাপারটা অ্যানালাইসিস করতে। আমি অনেক স্টুডেন্ট এখানে দেখেছি যারা ডুয়েটে একেবারে চান্স পাওয়ার যোগ্য, এলিজিবল, এরা পর্যন্ত শর্ট সার্কিটটা বুঝে না। তো ব্যাপারটা যে ওরা যে আসলে অনেক কিছুই বুঝে না, ব্যাপারটা কিন্তু এরকমটা না। এটা হতেই পারে যে একটা মানুষের একটা ব্যাপারে ধারণাটা কম আছে, বা ওই ব্যাপারটা সে ধরতে পারতেছে না দ্রুত। এই জন্য তোমরা জিনিসটা যারা এখনও শর্ট ব্যাপারটা বুঝতেছো না, তাদের জন্য এটা খুবই ভালো জায়গা শর্ট জিনিসটা বুঝে নেওয়ার। আমি যেটা বলতেছি যে 50 এবং 40-এর পরে এই 20 ওহমটা কোনো কাজের না, এটা শর্ট। তোমরা যারা এই কথাটা বুঝতেছো না এখনো, তারা নর্মালি চিন্তা করো, আমি যদি এটাকে এ পয়েন্ট বলি, তাহলে এইটা এ পর্যন্ত একই তার, এইটা একই তার, এইটাও একই তার। তার মানে এখান থেকে বলা এ পয়েন্টের পরে এটা এ পয়েন্ট, এটাও এ পয়েন্ট, এটাও এ পয়েন্ট, এটাও এ পয়েন্ট, এটাও এ পয়েন্ট, তাই কিনা? আর এটা যদি এ পয়েন্ট হয় সবগুলা, তার মানে কি এটাও এ পয়েন্ট হবে? এটা কিন্তু এ পয়েন্ট হবে না, অন্য কোনো একটা পয়েন্ট হবে। তো সেক্ষেত্রে এটাকে এ পয়েন্ট দিলে তোমরা আবার ভেজাল লাগাই দিতে পারো, আমি ওটা অন্য জায়গায় এ পয়েন্ট দিই। মনে করো ধরো এ পয়েন্টের কোনো নামই নেই, ধরো এটা পি পয়েন্ট দিলাম, পি হলে এটাও হবে পি, ধরো এটাকে দিলাম কিউ পয়েন্ট, মনে করো কথার কথা বলতেছি। তাহলে আমরা দেখতে পাচ্ছি, মনে করো আমি বুঝতেছি না যে এটা আসলে শর্ট কি না, তাহলে সেক্ষেত্রে পি এবং কিউর ভিতরে আমি অ্যাডজাস্ট করবো হচ্ছে 50 ভোল্ট। ওকে, 50 ভোল্ট দিলাম, দিস ইজ পি পয়েন্ট, এটা হচ্ছে কিউ পয়েন্ট গেল। এরপরে কি করব, এই যে 40 ওহমটা আছে এটাকে আমি সংযুক্ত করব এভাবে আর কি, যেহেতু এটা কিউ পয়েন্ট মানে কি, এই যে এটা কিন্তু কিউ পয়েন্ট হবে, এটাও কিউ পয়েন্ট, এটা পুরাটাই কিউ, এটাও কিউ পয়েন্ট হবে, এটা কিউ পয়েন্ট মানে এটাও কিউ পয়েন্ট, এটাও কিউ পয়েন্ট। তাহলে আমরা একটু দেখি যে পি পয়েন্ট, পি আর কিউ ছাড়া কিছুই নাই, পি কিউ, পি পি, কিউ কিউ ছাড়া কিছুই নেই, তার মানে এটা পুরাটাই পি লাইন নেই, এই পুরো দাগটা মনে করো পির জন্য। তাহলে পি থেকে কিউ এর ভিতরে 50 ভোল্ট, পি থেকে কিউর ভিতরে কত 40, কিউ থেকে কিউর ভিতরে 40, আবার পি থেকে কিউর ভিতরে কত 50, তাহলে পি থেকে কিউর ভিতরে 50, এই যে 50, বোঝা গেল? এরপরে দেখি আমাদের যে রাস্তাটা কারেন্ট বের করতে বলছে এটা কিন্তু কিউ টু কিউ, তাই না? কিউ রাস্তার ভিতর দিয়ে প্রবাহিত কারেন্ট। তার মানে ঘটনাটা এরকম বলা যেতে পারে যে 50-এর পরে এক কথায় পি থেকে কিউ, যদি এটা পুরোটাকে আমরা পি বলি, তাহলে 40 চলে যাওয়ার পরে 50 যাওয়ার পরে কিউ থেকে কিউ দিয়ে কারেন্ট কত, তার মানে এটা যদি কিউ হয়, এটা যদি কিউ হয়, এটা যদি কিউ হয়, তার মানে এখানকার কারেন্ট কত, এবং সেটা কিন্তু 50-এর পরে, কিউ এর পরে কারেন্ট কত, 40-এর আগে কিন্তু না, 40-এর পরে কারেন্ট। এখানে কিউ থেকে কিউ কিন্তু এই জায়গাটাও কিউ থেকে কিউ, এই যে এই জায়গাটা কিন্তু না, 40-এর পরে না, 40-এর এই দিকে, 40-এর এই দিকে, তার মানে এইখানকার কারেন্ট। এক কথায় তোমরা যদি ভালো করে তাড়াতাড়ি বুঝতে পারো যে 20টা শর্ট, তাহলেই বেটার হয়, কারণ অনেকগুলো সার্কিট প্রয়োজনে ডিজাইন করতে হবে। তো এতগুলো সার্কিট তো ডিজাইন করা যাবে না, জাস্ট তোমাদেরকে বোঝানোর জন্য বুঝাইলাম যে যারা এতক্ষণও বুঝোনি যেটা শর্ট, তাদের জন্য নতুন করে ড্র করা। তো আমার মানে এতক্ষণে বুঝে যাওয়ার কথা যে হ্যাঁ, যেহেতু একই পয়েন্টের ভিতরে পড়তে, সেভাবে মনে রাখলেও হয় যে কিউ এবং কিউ একই পয়েন্টের ভিতরে কোনো রেজিস্ট্যান্স হয় না, তোমাদের মনে থাকার কথা বলেছিলাম যে রেজিস্ট্যান্সটা হবে শর্ট, মনে আছে? তাহলে আমরা এখন বলতে পারবো যে শর্ট হওয়ার কারণে
টোটাল রেজিস্ট্যান্সের মান হবে কত, শুধুমাত্র থাকবে 50 আর 40, এবং 50 40 কী হবে প্যারালাল কিন্তু, কারণ 50-এর মাথা এখানে, পা কিন্তু এখানে, এই যে 50-এর তো এখানে কিছুই নেই, তার মানে এই পাশ দিয়ে আসার পরে পা এখানে, আর 40-এর মাথা এখানে, পা এখানে, তার মানে 50 প্যারালাল হচ্ছে 40, কত আসবে বলতে পারতেছেন আমি এখনও। তাহলে ধরো এখন I1 যদি নেই, এটা হচ্ছে I1, তো I1 কত হবে, টোটাল ভোল্ট হচ্ছে কত 50 ভোল্ট, ডিভাইডেড বাই এই যে রেজিস্ট্যান্সের মানটা কত আসে বের করি একটু, 4 5 20, তার মানে উপরে আসে কত 2000, ডিভাইডেড বাই হচ্ছে, ওকে আমি একটু বের করে নিই, হ্যাঁ চলো 40 প্যারালাল হচ্ছে 50, তাতে মান আসে আমাদের হচ্ছে 22.22, তাহলে যদি আমরা এটা মান এখানে বসাই, তাহলে 50 ডিভাইডেড বাই আনসার করলে আমরা মান পেয়ে যাব, মান আসে হচ্ছে 2.25 অ্যাম্পিয়ার কারেন্ট, 2.25 অ্যাম্পিয়ার কারেন্ট কিন্তু এই যে এই পয়েন্টের, এটাকে যদি আমরা I1 বলি, আমাদের কিন্তু IN প্রাইম দরকার, এখানকার IN প্রাইম কারেন্টটা দরকার, এই কারেন্টটা কিন্তু এই 50-এর ভিতর দিয়ে যে কারেন্টটা ঢুকবে এই কারেন্টটাই কিন্তু এখান দিয়ে আসবে, আমার মনে হয় বুঝতে পারার কথা। তাহলে এখন IN প্রাইম যদি আমরা বের করি কেমন হবে, মোট কারেন্ট হচ্ছে 2.25, যেহেতু আমি এই রাস্তায় ফেরত আসবো বিপরীত শাখা আমার জন্য 40 ডিভাইডেড বাই 40 প্লাস নিজস্ব শাখা কত 50, তাহলে মোট কারেন্ট হবে কত কিন্তু 40 ডিভাইডেড বাই 40 50 90, তাই তো 1 অ্যাম্পিয়ার কারেন্ট আসতেছে, এবং কারেন্টটা নিচের দিকে আসতেছে, অত নিচে কি দেখা যাচ্ছে, হ্যাঁ দেখা যাচ্ছে, ওকে গেল। এরপর আমরা যেটা করবো এটা হচ্ছে 100 ভোল্টটাকে অ্যাক্টিভ করবো, তাহলে এটা হবে এখন শর্ট, তাহলে আরএলটা আমি মুছে দিচ্ছি এখানে, হ্যাঁ এটার দরকার নেই যেহেতু, তাহলে কি দাঁড়াচ্ছে এখানে 100 ভোল্ট অ্যাক্টিভ করলে এই যে 50 আছে যেটা, এটা হয়ে গেল শর্ট, এরপরে থাকে হচ্ছে এখানকার 40, এই 40 আর কি, এরপরে সবার উপরে 50, এরপরে থাকে হচ্ছে 20-এর পরে থাকে 100 ভোল্ট, এরপরে রাস্তাটা শর্ট, এখানে হচ্ছে 100 ভোল্ট, এটা হচ্ছে 20, এখানে হচ্ছে আমাদের হিসাব হচ্ছে উপর থেকে নিচের দিকে আসার কথা, যেটাকে আমরা বলতেছি IN ডাবল প্রাইম, ওকে এই হচ্ছে আমাদের সার্কিট। এবার চিন্তা করো আসলে কারেন্ট কোন দিক থেকে কোন দিকে যাওয়ার কথা, কে কে বাদ যাবে কে কে থাকবে। মজার ব্যাপার দেখো, এখানে যদি আমি এটাকে A প্রান্ত বলি, এটাকে যদি B প্রান্ত বলি, অথবা এটাকে যদি A বলো এটাকে যদি B বলো, তাহলে A থেকে এটা যদি A হয় তাহলে এটা A না, এটাও A, এটাও A, তার মানে A প্রান্তটা এখানেও যা এখানেও সেই প্রান্ত, তার মানে এই A থেকে এর ভিতরে বাকি যত রেজিস্ট্যান্স আছে সবগুলো বাদ যাবে, তাহলে A থেকে এর ভিতরে রেজিস্ট্যান্স কে কে, এই 50 আছে, এই 40 আছে, তার মানে সব এগুলা বাদ, তার মানে থাকে কি শুধুমাত্র 20 ওহম রেজিস্ট্যান্স। তাহলে IN ডাবল প্রাইম হচ্ছে 100 হচ্ছে টোটাল ভোল্ট, 20 হচ্ছে রেজিস্ট্যান্সের মান, তাহলে কারেন্টের মান আসতেছে 5 অ্যাম্পিয়ার। কিন্তু মজার ব্যাপার হচ্ছে এই কারেন্টটা এই পাশ থেকে আসবে, কিন্তু মানে বের হবে এই পাশ থেকে, যেহেতু পজিটিভ সাইন এটা, তাহলে এই পাশ থেকে যদি বের হয় তাহলে কারেন্টটা এই পাশ থেকে আসবে, আসার পরে উল্টা দিকে যাবে, তার মানে IN ডাবল প্রাইমের যে কারেন্ট এটা উপর দিকে যাচ্ছে 5 অ্যাম্পিয়ার। তাহলে আমরা যে ফাইনালি IN পাবো, যে IN এর কথা আমরা এখানে বললাম, এই INটা IN প্রাইম আর IN ডাবল প্রাইম, যেহেতু ওরা উপর থেকে নিচে আসার কথা বলেছে IN, তাই কিনা, যেহেতু আমাদের ওটা A প্রান্ত B প্রান্ত আমি ধরেছিলাম উপর থেকে নিচের দিকে আসবে, তার মানে আমাদের কাছে IN প্রাইমটা হচ্ছে প্লাস, কারণ উপর থেকে নিচের দিকে আসবে এটা আগেই ধরে নিয়েছি আমরা, সেই জন্য উপর থেকে নিচের দিকে আসাটা প্লাস, আর যখন নিচ থেকে উপর দিকে যাচ্ছে এটা হচ্ছে মাইনাস, তার মানে 1 আগের কারেন্টটা 1 বর্তমানটা 5, তাহলে দাঁড়াচ্ছে টোটাল 4 অ্যাম্পিয়ার কারেন্ট, এবং আমরা যে ডিরেকশন ধরেছি তার কিন্তু উল্টা। তাহলে কি করতে পারি এখানে, IN এর মানটা আমরা নর্মালি যেরকম চিন্তা করেছিলাম এই কারেন্টটা কেমন হওয়ার কথা ছিল, এরকম কারেন্ট হওয়ার কথা ছিল, এরকম না হয়ে কারেন্টটা উল্টে গেল, উল্টে গিয়ে কারেন্ট এখন হয়ে গেল নিচের দিকে উল্টা দিকে, এবং কারেন্টের মান দাঁড়ালো টোটাল 4 অ্যাম্পিয়ার। এই পর্যন্ত আমাদের বোঝার কথা। এবার আমরা এখানে কি যুক্ত করব, RN যুক্ত করব, তাহলে এটা কি হবে শর্ট, এটা হয়ে গেল শর্ট, এরপরে থাকে হচ্ছে 40, এরপরে থাকে হচ্ছে এই 50, এরপরে থাকে 20, এরপরে থাকে হচ্ছে RN, এই যে এখান থেকে পর্যন্ত যুক্ত করা হচ্ছে RN। RN এর মান কত হবে দেখি আমরা, এই 40 কিন্তু শর্ট, দেখো এটুকু কিন্তু শর্ট, তাহলে থাকে শুধুমাত্র 50 আর 20, RN হবে 50 প্যারালাল 20।
14.285 ওহম আসতেছে। আচ্ছা, এই মানগুলো তোমরা নিজেরা একটাবার করে চেক করে নিও। আমি এট এ টাইম করে যেহেতু বসাচ্ছি, ভুলও হতে পারে। সো আমি যদি এখন আইটা বের করি, এ আইটা, তা আমি আগে ভাবছিলাম কারেন্টটা উপর থেকে নিচের দিকে আসবে, কিন্তু কারেন্ট আসলে নিচ থেকে উল্টা দিকে যাচ্ছে, তাই কি না? তাহলে আমি এখন কারেন্টের ডিরেকশনটা চেঞ্জ করে দিই, কারণ কারেন্ট যদি এই পাশ থেকে বের হয় তাহলে কারেন্ট তো অবশ্যই এই পাশ থেকে এই দিকে ঢুকবে। ওকে, তাহলে আই কত দাঁড়াচ্ছে? টোটাল হচ্ছে 4 অ্যাম্পিয়ার ইন্টু, যেহেতু এদিকে কারেন্ট বের করবো বিপরীত শাখা এখন এইটা, তাহলে 14.285 প্লাস 14.285 তো থাকবেই, নিচে যোগ হবে কত? 10, ইন্টু হচ্ছে 14.285 ডিভাইডেড বাই 24.285, 2.35 অ্যাম্পিয়ার কারেন্ট নিচ থেকে উপরের দিকে যাচ্ছে। কথা বুঝিও, এবার লাগবে আসল খেলা। এই 2.35 অ্যাম্পিয়ার কারেন্ট যদি যায় তাহলে এর ভিতরে প্রবাহিত কারেন্ট এইটা, আর রেজিস্ট্যান্সের মান কত? 10। তাহলে আমি এর ভিতরকার ভোল্টেজ কিন্তু পাবো, আমাদের কিন্তু এটাই বের করতে বলছে যে এ 10 ওহমের ভোল্টেজ কত। তাহলে এখন 10 আমাদের ভোল্টেজ যদি বলে তাহলে টোটাল ভি বলবো, যেহেতু ভি ইকুয়াল টু আই আর জানি, আই এর মান হচ্ছে 2.35 হচ্ছে কারেন্টের মান, আর রেজিস্ট্যান্সের মান কত? 10, তার মানে গুণ করলে 23.5 ভোল্ট আসবে টোটাল। এটা হচ্ছে আমাদের উত্তর। আচ্ছা, আমি একটা উত্তরটা দেখে নিই ঠিক আছে কিনা, নইলে আমারও কথা ভুল হতে পারে। হ্যাঁ, ঠিক আছে, 23.5 ভোল্ট আসবে। এবার আমি এখানে কিছু কথা বলতে চাই, যে কথাগুলো বেশি গুরুত্বপূর্ণ, বেশি বলতে যথেষ্ট গুরুত্বপূর্ণ কথা এখানে। কথাগুলো হচ্ছে এরকমটা, দেখো যে আমরা যে টোটাল ভোল্টেজের কথা বলতেছি, এই ভোল্টেজটা আসছে কত আমাদের? 23.5 ভোল্ট, তাই কিনা? তাহলে আমরা এখানে দেখি কি কি আছে আমাদের। প্রথমত দেখি 23.5 ভোল্ট আসছে কীভাবে? এর কারেন্ট এবং রেজিস্ট্যান্স মাল্টিপ্লাই করে, ঠিক কিনা? এখন যেহেতু আমাদের এখানকার ভোল্টেজটা বের করতে বলেছিল, এখানে রেজিস্ট্যান্স লাগানো ছিল 10 ওহমস। এখন ধরে নাও একটা রেজিস্ট্যান্স যদি এখানে থাকে 10 ওহমস, এর ভিতরে এ পাশ থেকে যদি 5 অ্যাম্পিয়ার কারেন্ট যায়, তাতেও এখানকার ড্রপ হবে 50 ভোল্ট। যদি কারেন্ট এ পাশ থেকে না গিয়ে কারেন্ট এই পাশ থেকে 5 অ্যাম্পিয়ার আসে, তাতেও কিন্তু ড্রপ হবে 50 ভোল্ট। তার মানে একটা ভোল্টেজ ড্রপ নির্ভর করতেছে কারেন্ট যেদিক থেকে যায় যাক, ভোল্টেজ ড্রপ কিন্তু এরকমই হবে। তবে যদি ডিরেকশন সহ বলে উল্টে যাবে কিন্তু। যেমন এই সার্কিটটাতেই আমরা ধরে নিয়েছিলাম ওদের কথা অনুসারে, বা ওরা যেরকম বলেছিল যে এ প্রান্ত এখানে, বি প্রান্ত এখানে, তাহলে কারেন্ট উপর থেকে নিচের দিকে আসার কথা বলে আমরা এইভাবে ধরে নিয়েছিলাম। ওরা যদি আমাদেরকে এই প্রশ্নটাতে 10 ওহমের ভোল্টেজ বের না করে, ওরা যদি আমাদেরকে বলতো যে নর্টনস থিওরেমের মাধ্যমে ভি এবি বের করেও, তাহলে ওদের কথা অনুযায়ী ভি এটা হবে পজিটিভ প্রান্ত, বিটা হবে নেগেটিভ প্রান্ত, তাহলে কিন্তু আমাদের ভি এবি কিন্তু বের হতো না। এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি কারেন্ট উল্টা দিকে যাচ্ছে, তার মানে কারেন্ট ভি বি এ হতো, ভোল্টেজের মান হতো ভি বি এ। আমার মনে হয় বুঝতে পারার কথা। এটা যদি বি প্রান্তের কথা আমি বলি, এটা যদি এ বলি, তাহলে কিন্তু বি এ হবে ভোল্টেজের মান। আমার মনে হয় বুঝতে পারছো। কিন্তু আমরা এখানে বি এ টি এ না লিখে ডিরেক্টলি ঠিকঠাক মতো লিখলাম কেন? কারণ যেহেতু আমাদেরকে কোনো ডিরেকশন বলেনি, শুধু বলছে 10 ওহমের ভোল্টেজ কত। আচ্ছা, আমি জানি অঙ্কটা তোমরা হয়তো আবারও কেউ রিপিট করতে বলবা। আচ্ছা, তোমরা আগে নিজের একবার দেখো কী অবস্থা, যদি রিপিট করতে বলো তাহলেই করবো, অথবা আবার বুঝে বুঝতে পারো অনেকে, কারণ যেহেতু এর আগে ডিরেকশনের কাজ বেশ কয়েকবার করছি আমরা। তো দেখো কী অবস্থা তোমাদের, নইলে বলো আমি রিপিট করবো।
ওকে, আমার মানে তোমাদের প্রশ্নগুলো শেষ, আমি এখন তোমাদের মেসেজগুলো দেখতে পারি, তাই তো? কমেন্ট করা যায় না, আমাদের মনে হয় ক্লাসগুলো জুম অথবা গুগল মিটে করা উচিত। আসলে জুম কিংবা গুগল মিটে ক্লাস করলে তোমাদের ক্লাসগুলো যখন বোর্ডে লিখে ক্লাসগুলো করতে হবে, বুঝলেন? নাহলে আপনারা বুঝবেন না। আবার দেখি ভাই, মানে এটা নিয়ে ভাইয়ের সাথে কথা হয়েছে, বুঝলেন? আর ভাইয়াও চেষ্টা করতেছে আপনাদের একটা প্রপার ওয়ে তৈরি করার, যেখানে আপনারা নিজেরা সরাসরি কথা বলতে পারবেন, আমি বারবার জিজ্ঞেস করতে পারবো বুঝছেন কি না, আপনারা রিপ্লাই করতে পারবেন হ্যাঁ বুঝছি কিংবা বুঝি নাই, এগুলো আর কি। প্রতিধ্বনি তো এখন শুনতে পাওয়ার কথা না, দেখেন ঠিকঠাক হয়ে গেছে মনে হয় আর কি। অ্যান্সার IAB ইকুয়াল টু 2.35 মেবি। আচ্ছা IAB না, হ্যাঁ উল্টা হয়েছে আপনার, IBA হবে এটা। IAB টেবি কিছু লেখার দরকার নেই, এই জন্য শুধু আই বের করবেন তাহলেই হবে আর কি। ডিরেকশন দেওয়া লাগলে উল্টা দিকে দিবেন, অথবা শুধু আই বের করলেই হবে আর কি। হ্যাঁ একবার রিপিট তো করবোই, সমস্যা নেই, বুঝতে পেরেছি, বুঝছি। ম্যাথটা অনেক বিষয়, কি ম্যাথটায় অনেক বিষয় বোঝার আছে, হ্যাঁ কথা সত্যি। এবং আমি সাধারণত চেষ্টা করি এখানে যে ম্যাথগুলো করার, তোমাদের তো কোর্স থ্রো করে ফেলেছি অলরেডি, তো কোর্স থ্রো করার আগেও হয়তো কয়েকটা ইজি অঙ্ক দেখাচ্ছিলাম যাতে সবাই বুঝতে পারো, কারণ আমি ভাবছিলাম যে কোর্স যখন থ্রো করি তখন একেবারে প্রথমের দিকে ইনিশিয়ালি, যেহেতু প্রথম সেমিস্টার দ্বিতীয় সেমিস্টার সব পর্বের স্টুডেন্ট থাকে, কিন্তু যখন তোমরা কোর্স অলরেডি রান হয়ে গেছে, তার মানে কোর্সে কিন্তু কী ধরনের স্টুডেন্ট আছে আমরা এখন অলরেডি জানি। তো এই জন্য তোমাদেরকে অবশ্যই এমন টাইপের অঙ্ক আমি বোর্ডে দেখানোর চেষ্টা করি যে অঙ্কটা মোটামুটি ক্রিটিক্যাল বা সবচেয়ে ক্রিটিক্যাল আর কি, কারণ আমরা জানি যে বেশি ক্রিটিক্যাল অঙ্কগুলো সলভ করতে পারলেই একটা স্টুডেন্ট সহজ অঙ্কগুলো সলভ করতে পারবে, এই আর কি। ভাইয়া RN এর মান এর ওইখান থেকে বুঝায় দেন একটু। ঠিক আছে সমস্যা নেই, পুরোটা একবার রিপিট করবো, সমস্যা নেই। ওকে, তাহলে অঙ্কটা এখন আমরা রিপিট করে দেখবো তোমাদের জন্য। কথা হচ্ছে অঙ্কটাতে যেটা ছিল এটা হচ্ছে এরকম বলা, এখানে ছিল একটা 10 ohms কানেক্ট করা, 10 ohms হচ্ছে কানেক্ট করা ছিল, বলা হচ্ছে 10 ohmsের ভোল্টেজ বের করো। এখানে কিন্তু কথা অনেকগুলো হতে পারে, যেমন এখানে হতে পারতো যে VAB-র মান বের করো নর্টনস থিওরেম ব্যবহার করে, এটা হতে পারতো। অথবা এরকম হতে পারো যে 10 ohms ভোল্টেজ কত হবে বের করো, এরকম হতে পারতো। দুই রকম আর কি। তো দুই রকমের ভিতর যেহেতু একরকম নাই, যে VAB-র ভোল্টেজ কত এটা বলা নেই, আছে 10 ohms ভিতরে ভোল্টেজ, যার কারণে কারেন্ট উপর থেকে নিচের দিকে আসলেও যা, নিচ থেকে উপর দিকে আসলেও তা। তার মানে কারেন্টের ডিরেকশন নিয়ে খুব একটা ঝামেলা কিন্তু নেই। তবে দুই দিকের কারেন্ট ডিরেকশন যদি দুই রকম হয়, দুইটাকে কিন্তু একই দিকে নিয়ে আসতে পারবো না। মানে আমাদের এখানে হিসাব হচ্ছে, যেহেতু এখানকার ভিতরে ভোল্টেজ জানতে চাইছে, তার মানে ওভারঅল কারেন্ট যেদিক দিয়ে যাবে সে পাশের জন্য ভোল্টেজ পাবো, সহজ কথা গেল। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে যেহেতু এখানে নর্টনস থিওরেমের মাধ্যমে করতে বলা, তার মানে এটা আমরা খুলে ফেলে এখানে এই জায়গাটা শর্ট করে দিয়েছি। শর্ট করে দেওয়ার পরে নাম দিয়েছি হচ্ছে IN, ধরে নিয়েছি কারেন্টের উপর থেকে নিচের দিকে আসবে, এটা আমাদের প্রথম ধরা আর কি। আর এখানে যে 10 ছিল 10টা খুলে এখানে অলরেডি সমতুল্য সার্কিট যুক্ত করেছি। IN এর মান দুজনের মাধ্যমে বের হবে, একটা 50 ভোল্ট অ্যাক্টিভ করলে, একটা 100 ভোল্ট অ্যাক্টিভ করলে। তোমরা জানো যে সুপারপজিশন থিওরেমের সিস্টেমে আমরা জানি, তো সুপারপজিশনের মাধ্যমে আমরা 50 ভোল্টকে যখন অ্যাক্টিভ করছি, করার পরে দেখছি যে এখানের ভিতরে কারেন্ট আসে IN প্রাইম, এবং তখন দেখেছিলাম 20টা হচ্ছে শর্ট, তার মানে 50 আর 40 প্যারালাল করলে মোট রেজিস্ট্যান্সটাকে ভোল্টেজ দ্বারা ভাগ করলে আসে কারেন্ট, এবং এই কারেন্টে পাইলে আমরা এই পাশের এই ব্রাঞ্চের কারেন্টটাও পেয়ে যাচ্ছি, যেটা আমাদের হচ্ছে IN প্রাইম হিসেবে চলবে। এবার আমরা যখন হচ্ছে 100 ভোল্টটাকে অ্যাক্টিভ করলাম, 100 ভোল্ট অ্যাক্টিভ করলে এই ভোল্টটা অ্যাক্টিভ, এই জায়গাটা হয়ে গেল শর্ট, থাকে 40 50 আর এখানকার 20, আর এখানকার IN ডাবল প্রাইম হয়ে গেল। দেখতে পাচ্ছি যে 50-এর 100 ভোল্টেজের পরে এখান থেকে পর্যন্ত পুরো রাস্তাটা শর্ট, এক কথায় এইটুকুন বাকিটুকুন বাদ যাচ্ছে। তাহলে 20 হচ্ছে মোট রেজিস্ট্যান্স, তার মানে কারেন্টের মান দাঁড়াচ্ছে 5 অ্যাম্পিয়ার। তবে কারেন্টটা যেহেতু পজিটিভ সাইন হচ্ছে এদিকে, কারেন্টটা পাশ থেকে বেরো উপরের দিকে যাবে, যার কারণে ডিরেকশনটা উল্টা দিকে হলো। আগের ডিরেকশনটা ছিল নিচের দিকে, এক ডিরেকশন নিচের দিকে, পরেরটা উল্টা দিকে। যেহেতু এজন্য হচ্ছে এইটা পজিটিভ ধরার কারণ হচ্ছে যেটা আমি আগের বাড়ি এ থেকে বির দিকে যাবে বলে মনে করে এরকমটা ধরছি, এটা তোমরা উল্টায় ধরলে কোনো কিছু হবে তা না, গেল আর কি। তো তাতে কি দাঁড়াচ্ছে, IN ডাবল প্রাইম ইকুয়াল টু আসলে হচ্ছে 5 অ্যাম্পিয়ার। তাহলে আমি যেহেতু এটাকে পজিটিভ বলছি, এই জন্য আগেরটা পজিটিভ পরেরটা নেগেটিভ, তাহলে 4 অ্যাম্পিয়ার কারেন্ট আসার কথা, এখানে লেখার কথা -4 না লিখে করলাম কি, যেহেতু আমি পজিটিভ সাইন ধরছি নিচের ডিরেকশনটাকে, তার মানে মাইনাসের কারণে এই নিচের ডিরেকশনটাই উল্টে উপরের দিকে ডিরেকশন হয়ে গেল। আর এটা যদি উপরের দিকে ডিরেকশন হয়, তাহলে আমাদের যে এখানকার সাইন ছিল এই সাইনটা নর্মালি কিন্তু এভাবে হয়, আর যখন এটা উল্টে গেল, উল্টে যাওয়ার কারণে এটা এখন আমাদের উল্টে যাবে আর কি, একটা উল্টে গেলে আরেকটা উল্টে যাচ্ছে। তাহলে IN এর মান আসলো
এবার আসো আরএন। আরএন যুক্ত করবো কই, যেখানে ওপেন করা ছিল, এখানে যুক্ত করা হলো আরএন। 20 ইজ হেয়ার, 50 ইজ অলসো হেয়ার, 40 ইজ হেয়ার। এরপরে আসে এই 50, এই 50টা কী হবে, শর্ট হয়ে গেল। এ পর্যন্ত আমাদের বুঝতে পারার কথা আমার মনে হয়। তাহলে এখন থাকে কি দেখি, এটা যদি শর্ট হয়ে যায় তাহলে এটা শর্ট, 50 আর 20 কী হবে, প্যারালাল। তাহলে 50 প্যারালাল 20 হলে কতটুকুন থাকবে, এইটুকুন থাকতেছে। টোটাল হচ্ছে আরএন হিসাবে। আরএন হলে আমরা আরএনের মানটা এখানে পুট করতে পারবো, আর আগে আমরা আরএলের মানটা বসিয়েছি, তাহলে আইএনটা আমাদের থেকে যায় এখানে। তাহলে আইএল এর মানটা বের করতে পারবো। মোট কারেন্টের বিপরীত শাখা হচ্ছে এটা, আমাদের নিজের শাখা হচ্ছে এটা। মোট কারেন্ট পেয়ে গেলাম, মোট কারেন্টটা পেলে 10 দ্বারা গুণ করলে এখানকার ভোল্টেজ পাওয়া গেল। আমার মনে হয় যারা রিপিট করতে বলেছো তারা ফাইনালি বলো যে আসলে ক্লিয়ার কিনা, হলে আমি সামনের দিকে চলে যাব। হ্যাঁ হ্যাঁ, -4 আসছে জন্য হচ্ছে একজন প্রশ্ন করেছেন যে -4 আসছে জন্য কি ডিরেকশনটা উল্টা দিলেন। হ্যাঁ, -4 এর কারণে ডিরেকশনটা আমি উল্টাই দিয়েছি। আচ্ছা, এখন কি থিওরেমে আরও করাতে লাগবে নাকি অন্য ফরম্যাটে যাব মনে হচ্ছে তোমাদের কাছে? আর মানে অন্য ফরম্যাটে চলে যাই আমরা। যদি তোমাদের এরপরও মনে হয় যে না লাগবে, তাহলে কোনো সমস্যা হলে তোমরা গ্রুপে দিও আর কি। আমি তাহলে ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরেমে চলে যাচ্ছি। পরবর্তী টপিক, পরবর্তী হচ্ছে ভাই এই প্রশ্ন উত্তরটি একটু আগে দিলাম ভাই, এই প্রশ্নগুলো মনোযোগ দিয়ে শুনলেই পাবেন। ভিএবি যদি কোশ্চেনে বলা হতো তাহলে হচ্ছে উল্টে যেত আর কি, ভিএবি বললে মাইনাস বলা হতো, মাইনাস মানে এইটাই দেখেন আমরা কিন্তু পাইছি ভিবিএ, ভিবিএটা পাইছি, হ্যাঁ এটাই, তাহলে শুধু -23.5 হতো আর কি। আইএন কি বুঝাই দেব ভাই? আইএন একজন বুঝাই দিতে বলেছেন, আইএনটা কি বুঝাই দেবো বুঝিনি আপনার কথা। আচ্ছা আপনি একটু ভালো করে লিখেন, হ্যাঁ পুরোপুরিটা লিখেন, আমি প্রয়োজনে আইএনটা কী করতে হবে আমি বলে দিচ্ছি আর কি। কী বুঝেননি আমি এটা ধরতে পারতেছি না এখন আপনার কথা থেকে। আচ্ছা আমি আর কোনো প্রশ্ন যেতে পাচ্ছি না, তাহলে আমি হচ্ছে আচ্ছা আইএন এই মানটা নামলো কিভাবে? আপনি কি শুরু থেকে জয়েন ছিলেন ভাই? আচ্ছা আপনি মানে শুরু থেকে জয়েন ছিলেন না কেন জানি মনে হচ্ছে, আপনি এটা দেখে নিন। আইএন কীভাবে বের হলো আমি তো কয়েকবার বললাম, প্রথমবার করালাম, দ্বিতীয়বার বলে দিলাম। আচ্ছা পরবর্তী টপিক হচ্ছে ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরেম। আমরা একটা আলোচনা করি ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরেমটা কীভাবে তৈরি হবে। যখন একটা লোডের কথা আমরা বলতেছি, ধরো একটা লোডে কোনো কারণে ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার করা দরকার, তখন ওই লোডের রেজিস্ট্যান্সের মান কেমন হবে, এটাই মূলত ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরেমের মূল বক্তব্য বা মূল কথা বা মূল সিস্টেম। এখন যেটাকে নামকরণ করা হচ্ছে ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরেম, মানে এই থিওরেমের কাজ হচ্ছে সবচেয়ে বেশি পাওয়ার ট্রান্সফার করা। এখন এইটা মূলত থেভেনিন্সের আলোকে কাজ হয়ে থাকে। আমি তোমাদেরকে বলে দিই, আগে একটু থিওরেমটা তোমাদেরকে বুঝিয়ে নিই, তাহলে হচ্ছে আমার আলোচনা করতে সুবিধা হবে। এই থিওরেমসের আন্ডারে যে একটা প্রমাণও আছে, বাট এগুলো কাজে দেয় না, শুধুমাত্র বুঝলেই তোমরা হবে আর কি। ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরেমস, চলুন দেখি আসলে থিওরেমটার কাজ কেমন হয় বা কী করতে হবে এটাতে এসে। হ্যাঁ এটা হচ্ছে এরকম বলে আমরা হচ্ছে হিসাব করি, তাহলে তোমাদের জন্য সুবিধা হবে। আর আমি চেষ্টা করব তোমরা হচ্ছে নিজেরাই যেন বুঝতে পারো যে কেন এটা এরকম হয়। তোমরা একটু মনোযোগ দিও, হ্যাঁ একটু বেশি মনোযোগ দিবা আর কি। কারণ তোমাদের একটা কথা বলে রাখি, আমাদের সার্কিটের মধ্যে সবচেয়ে জঞ্জাল কিন্তু এই জায়গাটাতে এসে ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরেম, এরপরে নোডাল, এই দুইটা বিশাল গ্যাঞ্জাম আর কি। গ্যাঞ্জাম বলতে আমরা বুঝি সবই,
কিন্তু বুঝি না কোনোটাই। আমি এটা খুব দেখছি লক্ষ্য করে স্টুডেন্টের মধ্যে, মানে এমন একটা ভাব নিয়ে বসে থেকে সব বুঝে উল্টাই দিছে, কিন্তু আসলে বিশ্বাস করেন ওই ভিতরে কথা কোনোটাই বোঝা নাই। এজন্য আপনারা চেষ্টা করবেন একেবারে বেসিকটা বুঝতে, আসলে মূল কথা কি এখানে। দেখেন কথা হচ্ছে এরকম, আমি ধরেন এর ভিতরে যদি কারেন্ট বের করতে চাই, কারেন্ট, তাহলে বলেন কারেন্ট কত হবে। এই কারেন্ট ইকুয়াল টু দেখতে পাচ্ছি মোট ভোল্টেজ হচ্ছে এখানে ভিডিএস, আর রেজিস্ট্যান্স এখানে দুইটা, একটা হচ্ছে আরটিএস আর একটা হচ্ছে আরএল। তাহলে দুইটা সিরিজ রেজিস্ট্যান্স যেহেতু দুইটা আমি যোগ করে দিয়েছি, এটা হচ্ছে কারেন্ট। এরকম বুঝলাম। এখন টোটাল যদি আমি পাওয়ার বের করতে চাই, ধরেন এখানকার যদি পাওয়ার বের করতে চাই, তাহলে পাওয়ার ইকুয়াল টু কী হবে, আমি কি জানি আই স্কয়ার ইন্টু আরএল। এবং আয়ের মান কই পাইলাম কোন, এই যে আয়ের মান হচ্ছে মাত্র আয়ের মান লিখছি উপরে, এটা হচ্ছে উপরে ভিটিএস ডিভাইডেড বাই আরটিএস প্লাস আরএল, এই পুরোটার উপরে স্কোয়ার ইন্টু হচ্ছে আরএল। ওকে, তোমরা ডিফারেন্সিয়েশন করে আসার কথা ইতিমধ্যে আমার মনে হয় যতটুকু যে তোমরা ডিফারেন্সিয়েশনের আগে করে আসছো। তো ডিফারেন্সিয়েশনে আমরা একটা ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরেমের সূত্র পাবো, এবং সেটা হচ্ছে, আমি এত কিছু লিখতেছি না, শুধুমাত্র এটুকুন বলতে চাচ্ছি তোমাদেরকে যে ডিপিএল ডিভাইডেড বাই ডিআরএল ইকুয়াল টু যদি 0 হয়, এক কথায় পাওয়ারের সাপেক্ষে যদি রেজিস্ট্যান্স, এক কথায় এখানকার যে আমরা পাওয়ারের কথা বলতেছি, এই পাওয়ারের সাপেক্ষে যদি এখানকার রেজিস্ট্যান্সের যে ডিফারেন্সিয়েশন বা দ্য রেট অফ চেঞ্জ এইটা যদি 0 হয়, তাহলে ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরেম মানে ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার করবে। আবার বলছি, দেখো একটা ব্রাঞ্চের ভিতরে ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার তখনই করবে যদি এটাকে আমরা ডি বাই ডি যেটাকে বলি, এটা আমরা তো ডিফারেন্সিয়েশন সাপেক্ষে আমরা বলে থাকি যে একটা সাপেক্ষে আর এটাকে ডিফারেন্সিয়েশন করা। যেমন এরকম বলা যেতে পারে, ধরো ডিআই ডিভাইডেড বাই ডিটি, তার মানে এটা এরকম দেখতে ডি অফ ডিটি বাই আই, তার মানে আইকে ডিটির সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করা। তার মানে পিটাকে যখন আরএল এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব, এটাকে বলা যেতে পারে দ্য রেট অফ চেঞ্জ, মানে কীভাবে পরিবর্তন হচ্ছে পিটা আরএল এর সাপেক্ষে, এটাকে মূলত আমরা বলতে পারি। তাহলে এইটার মান যখন 0 হবে, তখনই কেবলমাত্র ম্যাক্সিমাম পাওয়ার এখানে ট্রান্সফার হবে। তাহলে আমরা একটু চলো এটাকে যদি আমরা এখন ডিফারেন্সিয়েশন করি কেমন হবে, যেহেতু ডিপিএল বাই আরএল এবং পিএল ইকুয়াল আমরা দেখতে পেলাম, তাই না? তার মানে ডি ডিভাইডেড বাই ডি, নিচে কি আছে দেখো আরএল, উপরে হচ্ছে আমাদের ভিটিএস স্কোয়ার আরটিএস প্লাস আরএল, এর উপরে হচ্ছে স্কোয়ার ইন্টু হচ্ছে আরএল। এইটা কিন্তু পুরোটাই আই স্কোয়ার, পির মান লিখলাম আর কি, আর ডি ডিভাইডেড বাই ডি আরএল কিন্তু আছে, ইকুয়াল টু কী হওয়ার কথা, 0 হওয়ার কথা। আচ্ছা, আমাদের এখানে অলরেডি বৃষ্টি হচ্ছে, বাইরে থেকে নয়েজ আসতে পারে, আমি এটা চাপাই দিই। বৃষ্টি হওয়া মানে কিন্তু বিদ্যুৎ জ্বালাটা সমূহ সম্ভাবনা তৈরি হয়ে যাবে। যদি কোনোভাবে বিদ্যুৎ চলে যায়, বুঝতে পারবো তোমরা নিজেরাও আর কি, যে বিদ্যুৎ গেলে। ওকে, এখন এটাকে আমরা এখন যখন ডিফারেন্সিয়েশন করবো, কীভাবে ডিফারেন্সিয়েশন করবো আমি তোমাদেরকে বলে দিচ্ছি। আচ্ছা, স্কোয়ারটা এখানে হবে না। আচ্ছা, এখন আমরা যেটা করতে পারবো এখানে, এটা হচ্ছে এই যে স্কোয়ারটা এখানে ভিতরে রয়ে গেল আর কি, যে ভিটিএস ডিভাইডেড বাই আরটিএস প্লাস আরএল স্কোয়ার, এটাকে ডিভাইড করে দিই একটু, আমাদের জন্য সুবিধা হবে। তাহলে এরকম করে দেওয়া যেতে পারে, দেখো ভিটিএস স্কোয়ারটা উপরে দিতে পারি, আর নিচে কি লিখতে পারি বলো, আরটিএস প্লাস আরএল, এটা কিন্তু আরএল, এরপর হচ্ছে স্কোয়ার ইন্টু হচ্ছে আরএল। আমি এটা বিস্তারিত করব না, ইকুয়াল টু হচ্ছে 0। আর মনে হয় তোমরা এই ডিফারেন্সিয়েশন যেহেতু অনেকবার করে এসেছো এবং করতে পারো, তোমাদের কথা, এটাকে মূলত ভি ধরবা, এটাকে হচ্ছে ইউ, তাহলে ই ডিভাইডেড বাই ভি। এটার লজিকটা আমি একবার বলে দিচ্ছি, এটা হচ্ছে ভিকে রেখে ইউকে, প্রথমে হচ্ছে ভিকে রেখে ইউকে, পরের বার হচ্ছে ইউকে রেখে ভিকে। এবার অর্থাৎ সিস্টেমটা হচ্ছে এরকমটা, থিওরেমটা হচ্ছে ভিকে রেখে ইউকে মাইনাস আবার ইউকে রেখে ভিকে, আর নিচে হচ্ছে ভি স্কোয়ার। এইটা হচ্ছে এই থিওরেমে পড়বে। তো এটাকে যখন আমরা এই থিওরেমে হচ্ছে ডিফারেন্সিয়েশন করব, ফাইনালি তোমরা নিচে নামায় দেখতে পারবা যেখানে একটা লজিক পাচ্ছি আমরা, এটা হচ্ছে আরটিএস ইকুয়াল টু আরএল, আমরা এটা পেয়ে যাব। এটা যদি পেয়ে যাই, তাহলে আমাদের যে লজিক আছে এই লজিকটাতে এখন ফিরে আসো, যেখানে পি ইকুয়ালটা আমরা বলতেছি, যেখানে পি ইকুয়ালটা আমরা পেয়েছি এরকমটা দেখতে, যে ভিটিএস ডিভাইডেড বাই আরটিএস প্লাস আরএল। তাহলে এটার মান কেমন হবে দেখি, ভিটিএস প্লাস আরটিএস, যেহেতু আরটিএস ইকুয়ালটা আমরা কী পেলাম, আরএল, তাহলে আমি আরএল এর জায়গায় কী পরিবর্তন করতে পারবো, আরটিএস লিখতে পারবো, আরটিএস লিখতে পারি, পুরাটার পর কী হবে
যেমন পুরাটার উপরে কী হবে বলো, স্কোয়ার ইন্টু হচ্ছে আর এল, তাই কি না? এবারে পি ইকুয়াল টু আই স্কোয়ার আর এল, আই এর মান হচ্ছে ভিটিএস ডিভাইডেড বাই আরটিএস প্লাস আর এল, চেঞ্জ করতেছি আর এল এর জায়গা, তাহলে এই আর এলটা কী হয়ে যাবে, আরটিএস হয়ে যাবে। তাহলে কী হয় দেখি আমরা, উপরে হচ্ছে যেহেতু ভিটিএস স্কোয়ার হবে, নিচে হচ্ছে আরটিএস, আরটিএস মানে কি 2 আরটিএস, পুরোটা প্রেস করা মানে কি 4 আরটিএস স্কোয়ার ইন্টু থাকে আরেকটা আরটিএস উপরে, তাহলে একটা আরটিএস যদি কেটে যায় তাহলে উপরে থাকে ভিটিএস স্কোয়ার ডিভাইডেড বাই 4 আরটিএস। এটা হচ্ছে ফাইনালি ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরেমের ক্ষেত্রে সূত্র, পি ইকুয়াল টু ভিটিএস স্কোয়ার ডিভাইডেড বাই 4 আরটিএস। এখন এইটুকুন আমাকে বলো তোমরা বুঝছো কিনা, না বুঝলে আমি আরেকটু ডিটেলস অবশ্যই আলোচনা করবো আর কি। কেউ না বুঝতে থাকলে অবশ্যই আমাকে বলবেন, হ্যাঁ। আমি যেটা হচ্ছে এই যে ইউ বাই ভি যে ফর্মুলাটা আছে এটাও কিন্তু তোমাদেরকে পুরোটা দেখায়নি, যদি বুঝে থাকবে তাহলে বলো, আর যদি এমন কেউ থেকে থাকো যে ভাই আমি এটা ভালো মতো করি নাই আগে বুঝতেছি না, তাহলে আমি পুরোটা করে দেবো আর কি। ওকে, আমি পুরোটা তাহলে করে দিচ্ছি, সমস্যা নেই, বাকিটুকুন মানে তোমরা সহজে বুঝবো আর কি। আচ্ছা, একজন বলতেছিল আলোর একটু প্রবলেমের কথা। আচ্ছা, আলোর ক্যাফলি প্রবলেম হচ্ছে? ভাই আলোর তো মানে প্রবলেম হওয়ার কথা না, কারণ আমি তো আমার নিজের ফোন থেকে লাইভ দেখতে পাচ্ছি। আচ্ছা, আমার মনে হচ্ছে আলোর প্রবলেম, হ্যাঁ তুমি একটুখানি দেখো। বাকিরা কি বলেন, আলোর কি প্রবলেম আছে? আচ্ছা, আমার মনে হয় আলোর প্রবলেম আছে ভাই, হ্যাঁ। আর তাছাড়া হলেও আমরা পরবর্তী ক্লাসে দেখবো এটা, আমি আর এখন এই মুহূর্তে আলোর পরিবর্তন করা সম্ভব না আর কি। আচ্ছা, তোমাদেরকে যেটা বললাম, হ্যাঁ এটা হচ্ছে এরকম দেখতে, এটা যারা জানো না তারা এখনই বুঝে নাও আর কি। এটা যেটা করা লাগবে এটা এরকম দেখতে, দেখো যেহেতু এখানে ভিটিএস স্কয়ার আর এল না, এটাকে আমি যদি একসাথে করে দিই, ধরো ভিটিএস স্কয়ার আর এলটাকে উপরে লিখলাম আর নিচে হচ্ছে এটা। এখন এটা লজিক হচ্ছে এরকম যে ইউ বাই ভিকে যদি আমাদের কখনো ডিফারেন্সিয়েশন করতে হয়, ধরো ডি বাই ডিএক্স অফ ইউভি, তাহলে সিস্টেমটা হচ্ছে এরকম দেখতে, যে উপরে হচ্ছে প্রথমে ভিকে রাখবো, তারপরে হচ্ছে ডিডিএক্স অফ ইউ বিয়োগ, পরে আবার ইউকে রাখবো ডিডিএক্স অফ ভি, এবং নিচে হচ্ছে ভি স্কয়ার। এটা হচ্ছে মূল সূত্র আমাদের ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রে, এটা মনে রাখবা। এখন এখানে আমাদের তারাও আগে একটা কাজ আছে, এটা হচ্ছে আমাদের এই ফাংশনের বাইরে যে তাকে বের করে আনতে হবে, ওটা রেখে লাভ নাই। ভিতরে রাখলেও ভুল হবে তা না, তবে এটাকে বের করে নিলে সুবিধা হবে তোমাদের জন্য। আমি যেটার কথা বলতে সেটা হচ্ছে এরকম, এই যেখানে দেখো ভিটিএস স্কয়ারটা কিন্তু আমাদের ফাংশনের ভিতরের জিনিস না, তাহলে ভিটিএস স্কয়ারটাকে বাইরে বের করে নেই, তাহলে এরকম দাঁড়ায় ডি বাই ডি আর এল, এর বাইরে থাকে হচ্ছে ভিটিএস স্কোয়ার, এটা ব্র্যাকেট দিলেও চলে না দিলেও চলে, কোনো সমস্যা নেই। এরপরে হচ্ছে এই ব্র্যাকেটের ভিতরে থাকে আমাদের এখন উপরে কি থাকে, উপরে থাকে অনলি আর এল, এটা থাকে, আর নিচে থাকে হচ্ছে আরটিএস প্লাস আর এল, এটার উপর হচ্ছে স্কোয়ার। বুঝতে পারার কথা, ভিটিএস স্কোয়ারটাকে জাস্ট বের করে নিলাম, ডি ডিভাইডেড বাই ডিআরএল ঠিকই আছে, আর এল ডিভাইডেড বাই আরটিএস প্লাস আর এল স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 0। বুঝিও এখন এবার মেন সূত্রে অ্যাপ্লাই করব। মেন সূত্রে অ্যাপ্লাই করার সাথে সাথে ডিডিএক্স কিন্তু থাকবে না, এই ডি ডিভাইডেড বাই ডিআরএল মানে ডি বাই ডিএক্স, ব্যাপারটা কিন্তু একই। তাহলে লজিক হচ্ছে নিচে হচ্ছে ভি স্কোয়ার, তার মানে ভি বলতে এই যে পুরোটা, তারপর থাকতেছে নিচে দেখো আরটিএস প্লাস আর এল, এটার উপরে আগে থেকে একটা স্কোয়ার আছে,
এখন ওইটার উপরে যদি আরেকটা স্কোয়ার পড়ে, যেহেতু ভি স্কোয়ার বলছে, তার মানে কি হবে, এটার উপরে আরেকটা স্কোয়ার পড়বে, বুঝতে পারার কথা। এরপরে কি হবে, ভি থাকবে এখানে, এই দেখো ভিকে রেখে ইউকে ডিফারেন্সিয়েশন, তাহলে ভি যদি রেখে দিই তাহলে ভি হচ্ছে এইটা, তার মানে আর টি এইচ প্লাস আর এল, এটা হচ্ছে ভি, এটার উপরে স্কোয়ার, এই যে পুরাটা কিন্তু ভি, স্কোয়ারটা সহ কিন্তু ভি, বুঝিও। তাহলে ভিটা থাকলো ইন্টু ডিডিএক্স অফ ইউ, তাহলে ইউ কোনটা, ইউ হচ্ছে উপরেরটা, এই যে বলা হচ্ছে ইউ বাই ভি, তার মানে ইউ হচ্ছে উপরেরটা, ভি হচ্ছে নিচেরটা। তাহলে ইউকে যদি আমি এখন ডিফারেন্সিয়েশন করি, তাহলে মনে রাখবো যাকে তার সাপেক্ষে যদি ডিফারেন্সিয়েশন করা হয় সেটা আসবে 1। যেমন আমি যদি এখানে তোমাদেরকে বলি যে ডিটি ডিভাইডেড অফ টি, তাহলে ইকুয়াল টু হবে 1, কারণ তার সাপেক্ষে যাকে ডিফারেন্সিয়েশন করতেছি তার সাপেক্ষে তাকে 1 অর্থাৎ অ্যাট এ টাইম ডিফারেন্সিয়েশন করা যায়। যেমন ধরো তুমি আমাকে ডিফারেন্সিয়েশন করতে যাচ্ছ ডি ডিভাইডেড অফ নিক্ত, তাহলে এটা কিন্তু মান আসবে 1। ধরো তোমার নাম হচ্ছে আম্মান শেখ, তাহলে তোমাকে যদি হচ্ছে ওই নামে ডিফারেন্সিয়েশন করি সেটা 1 আসবে। সিমিলারলি আমরা যদি এখন তাহলে ডি ডিভাইডেড বাই ডিআরএল বলি, এই মানটা আসবে হচ্ছে 1 বিয়োগ, আমাদের এই সূত্রের বিয়োগটা কিন্তু এখানে প্রয়োগ হচ্ছে। এবার আমরা করবো যেটা, সেটা হচ্ছে ইউকে রাখবো, তাহলে ইউ এর ভ্যালু দেখি, ইউ এর ভ্যালু হচ্ছে আর এল, এটা রাখলাম মনে করো। এবার কি হবে, ডিডিএক্স অফ ভি, তাহলে যদি আমরা হচ্ছে ভিটাকে এখন ডিফারেন্সিয়েশন করি তাহলে কি হয় দেখো, যেহেতু এটা পাওয়ার আছে, এটা সূত্রটা আরেকটু অন্যরকম, এটা হচ্ছে যে পাওয়ারটা থাকে সেটা সামনে চলে আসবে। এবার ভিতরে থাকে আমাদের হচ্ছে আরটিএস প্লাস আর এল, যে মানটা আছে এটা কোন পুরোটা হুবহু। এরপরে হচ্ছে n-1, অর্থাৎ 2 - 1 মানে কি 1 থেকে যাবে, তাহলে আমি উপরে আর কিছু লিখতেছি না, তাহলে 2 - 1 মানে তো 1 থাকে, আর 1 কোনো কিছুর উপর 1 মানে সেটা 1ই দাঁড়াবে আর কি, যা আছে তাই হবে। তাহলে টোটাল দাঁড়ালো এইটুকুন, ইকুয়াল টু আমরা বলতে পারি কি 0। এখন যে মানটা নিচের দিকে আছে এটা যেহেতু ফাইনালি উপরের দিকে উঠে যাবে, তার মানে এর সাথে 0 গুণ হলে 0 হয়ে যাবে, তাহলে আমি আর লিখতেছি না এই লাইনটা, এর সাথে মাল্টিপ্লাই হওয়ার পর 0 হয়ে যাবে। তাহলে এখানে থাকে কি দেখি, আরটিএস প্লাস আর এল, এরপর হচ্ছে স্কোয়ার মাইনাস 2RL, এই যে 2 × RL দাঁড়াচ্ছে RTS প্লাস RL ইকুয়াল টু 0, আর এটা গুণ হয়ে 0 হয়ে গেল। তাহলে আমি কি করতে পারি দেখো, যেটা মাইনাস আছে ওই পাশে পার হলে কী হবে, তাহলে এটা পার হয়ে গেলে কি এটা প্লাস হয়ে যাবে, তাহলে আমি এই 0টা মুছে দিয়ে সমান সমান লিখলাম, সমান সমান লিখলাম এইভাবে, যেহেতু মাইনাসটার দিকে গিয়ে প্লাস হয়ে গেল আর কি। এবার কি করতে পারি দেখো, এই পাশে আছে RTS প্লাস RL, আর এই পাশে RTS প্লাস RL স্কোয়ার, তাহলে এখানে যদি একটা সরাই দিই তাহলে একটা স্কোয়ার থাকে এখন, আর তাহলে কী থাকতেছে এখানে দেখি, থাকে হচ্ছে RTS প্লাস RL, আর এখানে থাকে কি 2RL। কী করতে পারবো এখান থেকে, যেহেতু RL দুইটা, তাহলে এখান থেকে একটা RL যদি একদিকে নিয়ে যায় তাহলে RLটাকে মাইনাস হয়ে যাবে, তাহলে এখান থেকে দুইটা RL থেকে একটা RL বাদ দিলে অনলি একটা RL থাকে, তার মানে দাঁড়াচ্ছে RTS ইকুয়াল টু RL। যার কারণেই এই RTS এর ভ্যালুটা আমি এখানে বসাইছি, যে RTS এর জায়গায় এখন RL, তারপরে হচ্ছে বাকিটা কিন্তু তোমাদের বুঝতে পারার কথা, একটু আগে তোমরা বলছো এটা কোন বুঝছো আর কি। চলবে ক্লাস, শব্দ হচ্ছে কি বেশি ইয়ার জন্য? ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি, ঠিক আছে। আচ্ছা, না এমনি ক্লাস নিতে সমস্যা নেই, তো গর্জনের জন্য কি সমস্যা হচ্ছে, হচ্ছে না তো বোধহয়? আচ্ছা আচ্ছা, আমাদের এখানে বজ্রপাত সহ বৃষ্টি হওয়ার কারণে একটুখানি নয়েজ হতে পারে, বা একটু শব্দ হচ্ছে, হয়তো মেঘের গর্জন হচ্ছে আর কি। তো তোমাদের সমস্যা হলে তোমরা বলবো আর কি, আর খুব একটা সমস্যা না হলে তো ক্লাস কন্টিনিউ করতেই থাকবো আর কি। হ্যাঁ, আমারও মনে হচ্ছে বুঝতে পারার কথা আর কি। তো আমি এখন পরবর্তী কন্ডিশনে চলে যাই, নাকি কার কোনো প্রশ্ন থাকলে এখন ধুমধারাক্কা বলো একটু। আচ্ছা, মনে হয় না আর কোনো প্রবলেম আছে, তাহলে আমি এখন পরবর্তী টার্মসে যাই। এখন এরপরে কাজ হচ্ছে, আমাদের যখন ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরেম বলবে, আমরা বুঝবো কিভাবে যে সেটা ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরেম, এটা একটা প্রশ্ন। মনে করো একটা অঙ্ক আছে,
অঙ্কটাতে তো স্বাভাবিক অঙ্ক, কারণ আমাদের অঙ্কগুলোতে বেশিরভাগ সময় বলা থাকে না যে তুমি সুপারপজিশন করো, নডাল করো, না কি করবা, এটা বলা থাকে না। আর বলা থাকলে তো হয়ে গেল আর কি। তো ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরেম আসলে এই কথাটা বলা থাকে না যে তোমরা ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরেম এটা সলভ করো, এরকম বলা থাকে না। তাহলে আমাদেরকে কিছু কন্ডিশন দেখে বুঝতে হবে। কন্ডিশনগুলো হচ্ছে এরকম, যখন আরএল মানে লোড রেজিস্ট্যান্স, যেটা আমরা থেভেনিন থিওরেমের ক্ষেত্রে আরএল কথা মনে আছে, যেটাকে আমরা খুলে রেখে ভিটিএস লাগানোর পর মান বের করতাম, এইটা আরএল এর মান যখন দেয়া থাকে না, যখন আরএল এর মান দেয়া থাকে না, এইটা যখন ম্যাক্সিমামের কথা বলা থাকবে, পাওয়ার ম্যাক্সিমাম সোর্সের পাওয়ার এরকম কিছু বলা থাকবে, তখন তো বুঝবাই। এটা ছাড়া হচ্ছে আরএল এর মান দেওয়া না থাকলে বুঝতে হবে ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরেমে চলে যাবে। আর এক্ষেত্রে কিছু কথা তোমাদেরকে বলে রাখি, এক্ষেত্রে মনে রাখবো যে আরটিএস এর যে মানটা আছে এই মানটা সর্বনিম্ন হবে। এটা কখন? যদি আরটিএস পরিবর্তনশীল হয়। এটা 1 নম্বর কথা। 2 নম্বর হচ্ছে আরএল এর মানটা, আচ্ছা এটা তো বুঝছোই যে আরএল এর মানটা হচ্ছে আরটিএস এর সমান হবে, এটা তো আগেকারই কন্ডিশন, তোমরা একটু যে প্রমাণ থেকে দেখছো সেটা এটুকু জানলেই হবে। আচ্ছা এবার সূত্র এখান থেকে কয়েকটা পাবো আমরা। এটা হচ্ছে প্রথমত পি ইকুয়াল টু, আমরা যেহেতু এখানে বলতেছি যে একটু আগে দেখলা যে পি ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরেমের ক্ষেত্রে ভিটিএস স্কয়ার ডিভাইডেড বাই 4 আরটিএস, এটা কিন্তু আমরা সূত্র হিসেবে প্রমাণ করছি, এটা মাত্রই দেখলা একটু আগে। আর যেহেতু এই পাওয়ারটা ম্যাক্সিমাম পাওয়ারের ক্ষেত্রে, ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরেমের ক্ষেত্রে হয়, যার কারণে এই পিটাকে এখন থেকে আমরা বলবো পি ম্যাক্স। এটাকে মূলত বলা হচ্ছে পিএল ম্যাক্স। পিএল ম্যাক্সের মানে হচ্ছে লোডের ম্যাক্সিমাম পাওয়ার। মনে থাকার কথা তোমাদের, এটা হচ্ছে 1 নম্বর সূত্র বলতে পারো। পরবর্তীতে হচ্ছে কখনো কখনো সোর্সের ম্যাক্সিমাম পাওয়ার জানতে চাইতে পারে, সেটাকে আমরা বলবো পিএস ম্যাক্স, সোর্সের ম্যাক্সিমাম পাওয়ার, এই জন্য পিএক্স। আর পিএল বলতে লোডের ম্যাক্সিমাম পাওয়ার। তো মনে রাখবো পিএস ম্যাক্স বলতে সোর্সের ম্যাক্সিমাম পাওয়ার হচ্ছে 2 × পিএল ম্যাক্স, এটা মনে রাখবো আর কি, এটা মুখস্থ রাখলেই ভালো হয়। এই দুটাই মূলত এখানকার মূল সূত্র আর কি, আর অন্য কোনো সূত্র মূলত এখানে নেই, একটা তো বুঝলাই। আর এখান থেকে সূত্র বলতে, ঠিক সূত্র বললে ভুল হবে, এখানে একটা কন্ডিশন তো অলরেডি দেখছো, এটা হচ্ছে আরটিএস ইকুয়াল টু আরএল, যখন আরএলটা ভেরিয়েবল। এখানে দুইটা জিনিস পরিবর্তনশীল হতে পারে বলে রাখি তোমাদেরকে, যদি আরএলটা ভেরিয়েবল হয়, পরিবর্তনশীল কে এটা কিন্তু বেশি ইম্পর্টেন্ট। যদি আরএলটা ভেরিয়েবল হয় তাহলে আরএল এর কাজ হচ্ছে আরটিএস এর সমান হইলেই ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরেম হবে। যদি ওইটা না হয়ে আরটিএস পরিবর্তন হয় তাহলে আরটিএসটাকে সবচেয়ে ছোটো হইতে লাগবে, ছোটো হইলেই সে ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরেম হবে। আরেকটা কথা আমাদেরকে বলি, দেখো ব্যাপারটা এরকম যে আমরা যখন ম্যাক্সিমাম পাওয়ার চাই না, ধর এখানে যদি আমরা পাওয়ারের কথা বলি যে পি ইকুয়াল টু কত হবে, তাহলে দেখো পি ইকুয়াল টু যদি আমরা বলতেছি আই স্কয়ার আর, তার মানে এই মানটা যদি বৃদ্ধি পায়, ধরো এই মানটা যদি 2 হয় তাহলে 2 স্কয়ার আর এর মান মনে করে 5, তাহলে কত হবে দেখো 2 × 4, 4 × 5 = 108, বুঝিও। এবার মনে করো আই স্কয়ার আর আবার বললাম, এবার মনে করো কারেন্টের মানটা 2 এর জায়গায় 3 হয়ে গেল, 3 স্কয়ার ইন্টু আর এর মানটা 5 ঠিকই আছে, তাহলে কারেন্টের মান বাড়ছে কত, মাত্র 1 অ্যাম্পিয়ার। তাতে হলো কত দেখো 3 × 9 × 5, তাহলে কত দাঁড়াচ্ছে, এটা কি বেশি হয়েছে নাকি, 2 × 4, সরি 2 × 4, 4 × 5 = 20 ওয়াট। হ্যাঁ এবার দেখো 3 × 9, 5 × 45 ওয়াট, বুঝিও। এবার ধরো কারেন্টের মানটা আরও বৃদ্ধি করা হলো, আরেক বৃদ্ধি করে 4 করা হলো, তাহলে দেখো 4 এর উপরে স্কোয়ার ইন্টু হচ্ছে যদি 5 বলি, তাহলে 4 × 16, 5 × 80, ওকে 80 ওয়াট, বুঝিও। এখন ধরো এই মানগুলো যদি পরিবর্তন না করে, মনে করো রেজিস্ট্যান্সের মানটা যদি পরিবর্তন করি আমরা, মনে করো রেজিস্ট্যান্সের মানটা বৃদ্ধি করে ধরো যদি 6 ওহম করি, 5-এর জায়গায় যদি 6 হয়, 6-এর জায়গায় যদি 7 হয়, তাহলে কিন্তু ওয়াটের বৃদ্ধি পাবে। তোমাদের কাছে মনে হতে পারে যে ভাই এটা তো বৃদ্ধি করলেও তো ওয়াটের মান বাড়বে, কিন্তু সমস্যা হচ্ছে যদি এই মানটা বৃদ্ধি করি, মনে করো যদি 5-এর জায়গাটা 6 হয়ে যায়, তাহলে কারেন্টের ভ্যালুটা কমে যাবে।
আর কারেন্টের ভ্যালুটা কমে গেলে রেজিস্ট্যান্সের মান বৃদ্ধি পেয়ে লাভ নাই, কারণ স্কোয়ার আকারে যে মানটা বৃদ্ধি পায় ওইটা কিন্তু কারেন্টের মান, যেটা রুট স্কোয়ার আকারে বৃদ্ধি পাচ্ছে। সেজন্য পাওয়ারের ক্ষেত্রে আমাদের বৃদ্ধি করা লাগে কারেন্টের ভ্যালু, রেজিস্ট্যান্সের ভ্যালু না। আমি এই জিনিসটা তোমরা যদি ভালো মতো বুঝে থাকো তাহলে আমার কাছে মনে হচ্ছে থেভেলিনস থিওরেম বা ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরেম তোমাদের কাছে ঝকঝকা ক্লিয়ার। আর যদি এই ব্যাপারটা এখনও না বুঝে থাকো তাহলে তোমরা এখনও বিষয়টা বুঝোনি ক্লিয়ারলি। আমি আবারও বলছি, ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরেমের ক্ষেত্রে P = I²R কেন আমরা বারবার বলতে গিয়ে বলতেছি যে RL-টা যখন পরিবর্তনশীল হবে তখন RL-টা RTS-এর সমান হবে, কিংবা RTS পরিবর্তনশীল হলে RTS-টাকে সর্বনিম্ন হতে হবে। মানে সবসময় রেজিস্ট্যান্সটাকে কেন নিচে নামায় নিয়ে আসতেছি, মানে কমায় ফেলতেছি। কমায় ফেলার কারণ হচ্ছে রেজিস্ট্যান্স যত কমবে কারেন্টের ভ্যালু তত বাড়বে, আর কারেন্টের ভ্যালু যদি বাড়ে, যেহেতু পাওয়ার বের করার সময় কারেন্টের মানটা রুট স্কোয়ার আকারে রুট স্কোয়ার আকারে বাড়ে, তার মানে সামান্য বাড়লে অনেকখানি বেড়ে যাবে, কিন্তু রেজিস্ট্যান্স বাড়লে কিন্তু কারেন্ট কমে যাবে। তার মানে রেজিস্ট্যান্সটার ইম্প্যাক্ট নেগেটিভ ইম্প্যাক্ট করতেছে, আমার মনে হয় বুঝতে পারার কথা তোমাদের। এর ফলে হচ্ছে আমরা ভোল্টেজ পাওয়ারের মানটা বেশি পাবো, আর এই কটা হচ্ছে মূলত ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফারের থিওরেমের ক্ষেত্রে সূত্র আর কি। এখন কয়েকটা অঙ্ক করলেই ক্লিয়ার হয়ে যাবে, চেষ্টা করব দুইটা অঙ্ক করার। প্রথমেই যেহেতু এই থিওরেমটা তোমাদের কাছে হতে পারে অনেকখানি নতুনের মতো, এই জন্য হচ্ছে তোমাদেরকে একটা সহজ অঙ্ক করাবো আগে, এরপরে কঠিন অঙ্ক ধরবো। ওকে, পিএইচসিতে আসা অঙ্ক পেয়ে গেছি। পিএইচসির কত সালে আসছে সেটা উল্লেখ নাই অবশ্য। এটা মান 20, এখানে বলা আছে RL। এই দেখো RL কিন্তু মান দেওয়া নেই, ওই RL বলা মানেই অর্ধেক বোঝা যাবে যে ওটা ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরেম। তাছাড়া RL এর মান নাই কেন, এটা একটা বড় বোঝার উপায় আর কি। এখানে 10 ভোল্ট বলা বলতেছে প্রশ্নটাতে, ফর হোয়াট ভ্যালু অফ RL, RL এর কোন মানের জন্য, ফর হোয়াট ভ্যালু অফ RL মানে RL এর কোন মানের জন্য দ্য ব্যাটারি উইল ট্রান্সফার ম্যাক্সিমাম পাওয়ার, 10 ভোল্টের ব্যাটারি উইল ট্রান্সফার ম্যাক্সিমাম পাওয়ার, মানে এখানে ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার করবে। পেজের প্রশ্নে আসা, আবারও বলতেছি, ফর হোয়াট ভ্যালু অফ RL দ্য ব্যাটারি উইল ট্রান্সফার ম্যাক্সিমাম পাওয়ার। ওকে, এটা কিন্তু আমাদের দায়িত্ব। এখন আমরা কি বুঝবো বলো, যেহেতু এখানে RL এর ভ্যালু দেওয়া নাই, এক নম্বর কথা, RL এর ভ্যালু দেওয়া না থাকলে আমি তোমাদের কি বলছিলাম, ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার। তাছাড়া ওরা কিন্তু বলেই দিছে যে ব্যাটারিটা ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরেম করবে কখন, কোন শর্তে, তার মানে RL এর মানটা বের করা দরকার। কারণ আমরা কি জানি RT = RL, মনে আছে? তাহলে যেহেতু আমাদেরকে এইটা বের করতে হবে, এইটাই বের করতে লাগবে, তার মানে কি পরিবর্তনশীল কে, RL। RL যদি পরিবর্তনশীল হয় তাহলে RL এর দায়িত্ব হচ্ছে RTS এর সমান হওয়া, তার মানে RTS এর মানটা বের করে আনা দরকার। RTS এর মানটা বের করে এনে আমরা বলবো যে RL চাচ্ছিলেন, এই যে RL এর মানটা RTS। আবার ভালো করে বুঝো, যেহেতু আমাদের ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার করতে বলছে, আর আমি তোমাদের দুইটা কন্ডিশনের কথা বললাম, যদি RTS পরিবর্তন হয় তাহলে RTS এর দায়িত্ব হচ্ছে সর্বনিম্ন হওয়া, সবচেয়ে ছোট হওয়ার জন্য যা করা লাগে সে করবে। আর যদি RL পরিবর্তনশীল হয় তাহলে RL-টাকে RTS এর জায়গায় আসতে হবে। ওকে, তাহলে আমরা কি লিখবো, বাই কন্ডিশন অফ, এরকম লিখতে পারি, বাই কন্ডিশন অফ ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরেম। ওকে, তাহলে এখানে আমরা কি করতে পারি, অথবা থেভেলিনস থিওরেমের মাধ্যমে বলতে পারো। এখানে যদি আমরা RTS বের করতে হয় তাহলে এই জায়গাটা হবে শর্ট, এখানে হচ্ছে 20, এখানে 20, এরপরে এটা 20, এরপরে এই 20, এরপরে থাকে কি এখানে RTS। 20 আর 20 40 সিরিজ, এর সাথে প্যারালাল 20, তাহলে RTS এর ভ্যালু দাঁড়াচ্ছে এই 20 আর 20 হচ্ছে 40, প্যারালাল 20, তাহলে কত হবে এটা আমিও বুঝতেছি না, দেখতে দাও, 8 ওহম আসে, এটা 4TS এর মান। অতএব RL উইল বি ইকুয়াল টু RTS মানে 8 ওহমস। তোমরা যদি এখনও কেউ না বুঝে থাকো
মানে অঙ্কটা তো অবশ্যই বুঝছো, অঙ্কটা তো অনেক ছোট অঙ্ক, বোঝার কথা। পিএইচসিতে আসা অঙ্ক বুঝতেই পারো, অনেক সহজ সহজ অঙ্ক পিএইচসিতে আসে, কিন্তু অঙ্কটা যে মূল টার্মস এটা বুঝছো কিনা, এটা কিন্তু আমাকে বলো। ওকে, তোমাদের মনে হয় কিছু তো বলার নাই নাকি? শেষের লাইনটা কি লিখলেন বোঝা যাচ্ছে না। শেষের লাইনটা লিখছি আর এল উইল বি ইকুয়াল টু আরটিএস, এখানে লেখা আছে 8 ohms। আচ্ছা, তোমাদের তো প্রশ্ন বোধহয় আর নাই, তাহলে আমি একটু সামনের দিকে যাই আর কি। ঠিক আছে ভাই, সমস্যা নেই, আরে প্রশ্ন করবেন, বিষয় নয়। আপনাদের দেখেন, আপনারা প্রশ্ন করতে কোনো ভয় পাবেন না, যেটা বলছেন এটা করবেন। দেখেন আমার ক্লাস মনে করেন ধরেন প্রতিদিন 1.5 ঘন্টা করে নিই। এখানে যদি হচ্ছে মনে করেন আমাদের ক্লাস ধরেন মিনিট যদি 1.5 ঘন্টা নেই, আপনার যদি প্রশ্ন করার জন্য আমার যদি 10 মিনিট ক্লাস বেশি নেওয়া লাগে বা 15 মিনিট বেশি নেওয়া লাগে, এটা কিন্তু অনেক বড় কোনো ব্যাপার না। কিন্তু আপনারা অনেক ভালো করে বুঝতেছেন, আপনারা যখন ডুয়েটে চান্স পেয়ে যাবেন, এখানেই আনন্দ, কথা বুঝতে পারছেন, বাড়ি কিছুই না। সেজন্য আপনারা প্রশ্ন করা নিয়ে কোনো টেনশন করবেন না। আচ্ছা, এই অঙ্কটা যদি বুঝে যান তাহলে হচ্ছে আমি সামনের অঙ্কে যাব, আর সামনের অঙ্ক গেলে মোটামুটি আরও ক্লিয়ার হব যে আসলে তোমরা কতখানি বুঝছো আর কি।
তোমরা আমার চোখের সামনে থাকলে যে কী করতাম বুঝছো, তোমাদের চোখের সামনে থাকলে এখনই অঙ্ক করতে দিতাম, দিয়ে দেখতাম যে আসলে অঙ্ক বুঝছো কিনা। কারণ ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরেম আসলে আমার সবার উপরে খালি সন্দেহ হয় যে অঙ্ক কি বুঝছে নাকি আসলে এমনি বলতেছে যে বুঝছি, এরকম। আচ্ছা, এবার একটা অঙ্ক করবো, একটু ক্রিটিক্যাল দেখে করবো নিশ্চিত। যথেষ্ট ক্রিটিক্যাল দেখে অঙ্ক করবো এবার। অঙ্ক দেখেই যেন মেজাজ অর্ধেক খারাপ হয়ে যায়। ওকে, দেখি একই সাথে তোমাদের চেক করব থেভেনিনস থিওরেমের কি অবস্থা, একই সাথে চেকড হয়ে যাবে তোমাদের হচ্ছে ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরেম কেমন বুঝছো এটাও বোঝা যাবে দেখে। প্রবলেমটা অবশ্য কোনো বোর্ডে টোডে আসেনি, প্রবলেমটা বলা হচ্ছে ফাইন্ড ম্যাক্সিমাম পাওয়ার অফ লোড অ্যান্ড ম্যাক্সিমাম পাওয়ার অফ সাপ্লাইড বাই দ্য সোর্স, মানে পিএল ম্যাক্স অ্যান্ড পিএস ম্যাক্স ইকুয়াল টু হোয়াট। আমি এরকম লিখে নিচ্ছি আগে, পিএল ম্যাক্স মানে লোডের ম্যাক্সিমাম পাওয়ার ইকুয়াল টু হোয়াট, আর এটা হচ্ছে পিএস ম্যাক্স মানে সোর্সের ম্যাক্সিমাম পাওয়ার। সার্কিটটা ড্র করে নিই। এখানে 2 অ্যাম্পিয়ার একটা সোর্স, 4 ওহম একটা রেজিস্ট্যান্স, এর সাথে হচ্ছে 10 ওহমের একটা রেজিস্ট্যান্স কানেক্ট করা, 3 অ্যাম্পিয়ার এখানে একটা কারেন্ট সোর্স, এরপরে একটা ভোল্টেজ সোর্স কানেক্ট করা এভাবে, এটা 10 ভোল্ট, এটা হচ্ছে 3 অ্যাম্পিয়ার। এরকম কোনো সোর্স কখনো প্র্যাকটিক্যালি দেখছো তোমরা কেউ? এটা ভোল্টেজ সোর্স, এটা কারেন্ট সোর্স এভাবে সিরিজে লাগানো থাকে। আচ্ছা, কেউ আবার হ্যাঁ বলে দিও না, কারণ এটা সম্ভব না, হ্যাঁ প্র্যাকটিক্যালি বিষয়গুলো এরকম হয় না। তারপরে এটা হচ্ছে আরএল, এটা হচ্ছে 2 ওহমস, এটা 20, তারপরে এটা হচ্ছে 2 ওহমস, এখানে হচ্ছে আরএল। আচ্ছা, যখন আমাদেরকে আরএল বললো, আরএল এর মান কিন্তু দেওয়া নাই, আমরা এমনিও বুঝবো যেটা ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরেম, তোমাদের মনে থাকার কথা। আর যদি না হয় তাহলে তো পিএল ম্যাক্স যেহেতু বলা, তার মানে এখানকার ম্যাক্সিমাম পাওয়ার, আর পিএস ম্যাক্স তো আমরা বের করতে পারবো পিএল ম্যাক্স জানলেই। আচ্ছা, একবার রিপিট করি, তারটা ঠিক আছে এখানে 2 অ্যাম্পিয়ার, 4, 10, 2, 20 ভোল্ট, 3 অ্যাম্পিয়ার 10 ভোল্ট, আর এটা হচ্ছে 8 ওহমস। ওকে, 8 ওহমস। এখন যেহেতু আমরা বুঝেই গেলাম যে আমাদেরকে পিএল ম্যাক্স মানে ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরেম করতে হবে, আরএল বলে কোনো কাহিনী নাই এখন আর, তাহলে আমাদেরকে পিএল ম্যাক্স পর্যন্ত যখন পৌঁছাবো, দিন শেষে আমাদেরকে বের করতে হবে পিএল ম্যাক্স ইকুয়াল টু হচ্ছে ভিটিএস স্কোয়ার ডিভাইডেড বাই 4 আরটিএস। তাহলে মান লাগতেছে ভিটিএস এর আর 4 আরটিএস এর। তাহলে বের করি, প্রথমে ভিটিএস বের করি। ভিটিএস যদি বের করতে হয়, রাস্তা দেখি কোনটা। রাস্তা হচ্ছে এটা পজিটিভ, এটা যদি নেগেটিভ বলি, তাহলে এই পাশ দিয়ে গিয়ে এই পাশ দিয়ে এসে উপর দিয়ে গিয়ে নিচের দিকে, তার মানে মান বের করতে হবে 2 এর, 8 এর, 10 এর। তার আগে তোমাদেরকে বলে রাখি যে কার কার ভিতরে কারেন্ট যাবে, কার কার ভিতরে কারেন্ট যাবে না, এই জিনিসটা ক্লিয়ার হয়ে নাও। যেমন দেখো, তোমরা নিজেরা একটুখানি বলো, সুযোগ থাকলে তাই করে দিতাম তোমাদেরকে দিয়ে যে আসলে। আচ্ছা, তারপরে তোমরা একটুখানি কমেন্ট করো তো দেখি, আমাকে বলো 2 এর ভিতরে যেহেতু এটা ওপেন মনে হচ্ছে তোমাদের কাছে, যে হ্যাঁ এটা যেহেতু রাস্তা এখানে ক্লিয়ার, এরকম রাস্তাটা দেখতে, তাহলে 2 এর ভিতরে কোনো কারেন্ট যাবে না বুঝতেছি আমি। তাহলে ভিটিএস বের করার সময় 8, 10, 2, আচ্ছা 10 এর ভিতর তো কারেন্ট যাবে, এর জন্য যাবে আর কারোর জন্য যাবে না যাবে সেটা পরে দেখি আমরা। এই 8 এর ভিতরে কি কোনো কারেন্ট যাবে? রিপ্লাই করো 2-3 জন, বা যারা পারো, যারা বুঝছো প্রশ্নটা। 10 এর ভিতরে কারেন্ট যাবে আমরা বুঝছি, 2 এর ভিতরে কারেন্ট যাবে না এটা বুঝছি। 8 এর ভিতরে কি কোনো কারেন্ট যাবে? যে কোনো সোর্সের জন্য কোনো কারেন্ট বা কোনো ভোল্টেজ যাবে? কোনো কারেন্ট পাবো কিনা?
একজন অন্তত রিপ্লাই দাও। একজন লিখছে না যাবে না। ওকে, বাকিরা আর কেউ রিপ্লাই করতেছে না, মনে হয় না বুঝছো আর কি। ঠিক আছে, একজন যে দেখছো যে না যাবে না, উত্তরটা ভুল হয়েছে, আসলে এখানে কারেন্ট একটা যাবে। এই জিনিসটা আসলে বুঝা একটুখানি যথেষ্টই জঞ্জাল আর কি। কীভাবে কারেন্ট যাবে দেখি একটুখানি। এই যে 3 অ্যাম্পিয়ার কারেন্ট দেখতে পাচ্ছি না আমরা, 3 অ্যাম্পিয়ার, এই 3 অ্যাম্পিয়ারটা কীভাবে কানেক্টেড দেখো তো। 3 অ্যাম্পিয়ারটা পাশ দিয়ে যাওয়ার পরে এই রাস্তা দিয়ে ভিতরে ঢুকবে, আবার এপার দিয়ে আসবে, এপার দিয়ে আসার পর রাস্তাটা ক্লিয়ার করবে, মানে বুঝতে পারার কথা। এর উপরে কত আছে, 10 ভোল্ট না কত জানি, উপরে ভ্যালুটা কি 10 ভোল্ট? উপরে 10 ভোল্ট। তাহলে 8-এর ভিতরে যারা এখনো বুঝতেছে না কারেন্ট যাবে কিনা, তারা এইটুকুন বুঝে না, যেহেতু আমাদের কারেন্ট যাওয়ার জন্য ওই রাস্তাটা ক্লিয়ার হওয়া দরকার, তার মানে ওই সার্কিটটা কিন্তু ক্লিয়ার আছে। এই দেখো, এই পাশ থেকে যদি কারেন্ট যাওয়া শুরু করে, কারেন্টটা পাশ দিয়ে ফেরত গিয়ে এপাশ দিয়ে সেবার টার্ন করবে। তাহলে 8-এর ভিতরে কারেন্ট 3 অ্যাম্পিয়ার, এটুকুন আমরা বোঝা হয়ে গেল। এই 10-এর ভিতরে কত কারেন্ট হবে তাহলে দেখো, এই 2 অ্যাম্পিয়ার যখন অ্যাক্টিভ করবো, আমি বাকি মানগুলো লিখতেছি না, তাহলে আমরা ধরো 3টা সার্কিট সোর্স অ্যাক্টিভ করবো। 2 অ্যাম্পিয়ার যখন অ্যাক্টিভ করবো তখন কী ঘটবে, তখন হচ্ছে এইটা অফ, মানে শর্ট হয়ে যাবে, এটা ওপেন, তার মানে এই রাস্তাটা কিন্তু পুরোটা খোলা, বুঝিও। আচ্ছা, একটা করে ওপেন করে দেখাই, নাহলে আবার প্যাচ লাগাই দিবা। 2 অ্যাম্পিয়ারটা যখন ওপেন করবো, তাহলে আমাদের কারেন্ট দরকার এইটার আর 8-এর। 2 অ্যাম্পিয়ার যখন ওপেন অ্যাক্টিভ করবো, তখন এটা কী হবে, এটা ওপেন হয়ে যাবে, এটা হবে শর্ট। তাহলে এই রাস্তা যদি ওপেন হয়ে যায়, তাহলে এপার দিয়ে কোনো কারেন্ট যাওয়ার প্রশ্নই ওঠে না, কারণ এখানে কিন্তু এমনি ফেরত আসতে পারবে না। কারণ এটা যদি কমপ্লিট করতে হয়, তাহলে এপাশ দিয়ে কারেন্ট গিয়ে আবার ফেরত আসতে হবে, তার মানে এইটা ওপেন শর্টের আগেই এটা বাদ, কারণ এই জায়গাটা ওপেন হয়ে আছে। তাহলে শুধু 10-এর ভিতরে কারেন্ট যাবে, এটাকে যদি আমি বলি I10, তাহলে I10 কত কারেন্ট হবে, 2 অ্যাম্পিয়ার কারেন্ট, এবং এই কারেন্টটা শুধু এই পাশ দিয়ে আসবে, না এই পাশে না ওই পাশে অন্য কোনো দিকে যাবে, এটা 2 অ্যাম্পিয়ারের কাহিনী গেল। এরপরে এই 3 অ্যাম্পিয়ার অ্যাক্টিভ করি। 3 অ্যাম্পিয়ার যখন অ্যাক্টিভ করবো, তখন কী হবে, এটা অ্যাক্টিভ হলে এটা কি শর্ট হয়ে যাবে, শর্ট হলে 3 অ্যাম্পিয়ার কারেন্টটা এর ভিতর দিয়ে ঢোকে, এপার দিয়ে এসে এপার দিয়ে ঢুকবে। তাহলে আর এটা কী হবে, এটা ওপেন মানে কি 4 বাত। আর 4 যদি বাত নাও যায়, তাও কারেন্টটা এপাশ দিয়ে আসে, কিন্তু এপাশ দিয়ে যাবে না, এপাশ দিয়ে আসলে না এই পাশে আসতো, এই রাস্তাটা তো ওপেন, এই জন্য কারেন্টটা শুধুমাত্র এই পাশ দিয়ে বারবার করে ঘুরবে। তাহলে 8-এর ভিতরে I8-এর ভিতরে কারেন্ট হচ্ছে 3 অ্যাম্পিয়ার, এবং কারেন্টটা কিন্তু এ পাশ দিয়ে ঢুকবে, পাশ দিয়ে বেরোবে, এই পাশ দিয়ে ঢুকে বেরোবে। আর এই যে 2 অ্যাম্পিয়ার গেল, এটা কারেন্ট কিন্তু উপর থেকে নিচের দিকে এরকম হবে, আর মনে হয় বুঝতে পারার কথা। এবার দেখো, যদি এই 10 ভোল্ট অ্যাক্টিভ করি, এই 10 ভোল্ট যখন অ্যাক্টিভ করবো, তোমরাই বলো 10 ভোল্ট অ্যাক্টিভ করে কোনো কাজ আছে? কোনো কাজ নাই, কারণ কি, যখন 10 ভোল্ট অ্যাক্টিভ করবো, তখন এটা ওপেন হয়ে যাবে, আর ওপেন হওয়া মানে কি, এই সার্কিটটা এরকম খোলা নাই, কিছুই নাই, তাহলে এখানে কী হবে, কোনো কাজ আছে? কোনো কাজ নাই। এবার যদি 20 ভোল্ট অ্যাক্টিভ করি, তাতেও কোনো কাজ নাই, কারণ 20 ভোল্ট অ্যাক্টিভ করলে আমরা এই পাশ থেকে সার্কিট দিয়ে কমপ্লিট করতে পারতেছি না, কারেন্ট যাবে কোন দিকে আর। ওকে, বোঝা গেল। তাহলে এটা অ্যাক্টিভ করে কোনো কাজ নেই, এটা অ্যাক্টিভ করে কোনো কাজ নেই। তাহলে আমরা এখন সরাসরি ভিটিএসের মান বের করতে পারবো, যদি এই সাইন নেই, এটা বাদ দিলে এই সাইন, এইটা বাদ দিলে এই সাইন, আর হচ্ছে এটা তো মাইনাস, এটা প্লাস, তাহলে এটা বাদ দিলে এই সাইন। তাহলে ভিটিএস মাইনাস 8, 8-এর ভিতরে কারেন্ট কত, 3, মাইনাস 10-এর ভিতরে কারেন্ট 2, প্লাস 20 ইকুয়াল টু 0। তাহলে ভিটিএসের মান আসে 324, 10 দুগুণা 20, 20 তো কাটা, তাই না? তাহলে 24 ভোল্ট। আর মানে বুঝতে পারার কথা তোমাদের। ওকে, এবার এখানে আমরা কী বের করবো, আরটিএস বের করবো। আরটিএস যদি বের করি, কেমনে বের করবো, এইটা যেহেতু কারেন্ট সোর্স মানে কি ওপেন, তাহলে এটা ওপেন হলে পুরো রাস্তাটাই বাদ, তাহলে থাকে কত এখানে 10, এরপরে থাকে কত এখানে দেখো, এই রাস্তাটা যেহেতু ওপেন মানে এটা বাদ, তাহলে থাকে কত এখানে 8, এই যে নিচের এই 8, এরপরে থাকে এখানে 2, 2-এর পরে একটা ভোল্টেজ সোর্স, তার মানে এটা শর্ট, তাহলে ভোল্টেজ সোর্সের কারণে শর্ট, এই 10 থাকলো শুধু এখানে, আর 8 থাকে শুধু এখানে, এর ভিতরে থাকে আরটিএস। এই 4 বাদ যাওয়ার কারণ হচ্ছে কারেন্ট সোর্সের সাথে, আর এই পাশে এটা বাদ যাওয়ার কারণ এখানে কারেন্ট সোর্স মানে ওপেন। তাহলে আরটিএস ইকুয়াল টু হচ্ছে নিচের 2 আর 8 হচ্ছে 10, 10 10 20, তাহলে মানে 20 ওহমস আরটিএসের ভ্যালু মোট। তাহলে মান বের করতে পারবো, ভিটিএসের মান আসছে কত 24, এর উপর হচ্ছে স্কোয়ার ডিভাইডেড বাই 4 × 20, কত আসে আমি একটু দেখে বসাই দিচ্ছি, তোমরা করে নিও অঙ্কটা। 7.2 ওয়াট মাত্র। আচ্ছা যাই হোক, 7.2 ওয়াট আসতেছে, তোমরা ক্যালকুলেটার থাকলে একটু করে নাও। এটা গেলো PL ম্যাক্স, আর PX ম্যাক্স কত হবে 2 × PL ম্যাক্স, তোমাদের মনে থাকার কথা, তার মানে 2 × 7.2, তার মানে 14.4 ওয়াট। আর মনে হয় বুঝতে পারছো, না পারলে একটা আওয়াজ দাও।
কারো সমস্যা থাকলে একটু জানাও, 1 মিনিটের মধ্যে সময় দিচ্ছি তোমাদেরকে, এর ভিতরে জানাও একটু দ্রুত। আচ্ছা, মনে হয় কারো প্রবলেম নেই, তাহলে আমি পরবর্তী টপিকে চলে যাচ্ছি। পরবর্তী টপিক বলতে আমি স্টার ডেটাটা নিয়ে আলোচনা করতে যাচ্ছি একটু, আর বেশিক্ষণ আছে ক্লাস নিব না, মোটামুটি 10 মিনিটের মতো আর কি। স্টার ডেটা আলোচনা করে দিয়েই আজকে মূলত রাখবো আর কি। স্টার ডেটা মূলত ওয়ান কাইন্ড অফ ট্রান্সফরমেশন, এটা মূলত কোনো থিওরেম না, এটা জাস্ট এক জায়গা থেকে অন্য জায়গায় ট্রান্সফার করার জন্য ব্যবহৃত হয়। আর আমরা মনে রাখবো সবসময় আমরা ডেল্টা থেকে স্টার করব, স্টার থেকে কখনোই ডেল্টা করব না, কারণ আমাদের স্টার থেকে ডেল্টাই কাজে লাগে, সরি ডেল্টা থেকে স্টারই কাজে লাগে, কিন্তু ডেল্টা থেকে স্টার কাজে লাগে না। লাইভ কি আদৌ চলতেছে? হ্যাঁ ঠিক আছে, ওকে। আচ্ছা, এখন ডেল্টা স্টার কিংবা স্টার ডেল্টা ট্রান্সফরমেশনের জন্য যদিও আমরা সবসময় ডেল্টা থেকে স্টার করব, কিন্তু আমরা জানবো দুইটা থিওরেমই। এইটা হচ্ছে ডেল্টা ডেল্টা সিস্টেম, দেখতে ডেলের মতো এরকম। এটার ভিতরে ডেল হওয়ার কারণ হচ্ছে এটা গ্রিক অক্ষর ডেলের মতো, এইটা হচ্ছে গ্রিক অক্ষর, যেহেতু সার্কিটটা দেখতে ডেলের মতো হবে সেই জন্য মূলত এটাকে বলা হচ্ছে ডেল্টা। কেমন হয় দেখি তোমাদেরকে বলে, ধরো এটা R1, এটা মনে করো R2, এটা হচ্ছে R3, এরকম, এটা হচ্ছে ডেল্টা, ওকে। আর স্টার হবে এরকম দেখতে, মনে রাখার উপায় হচ্ছে তিনটা প্রান্তের একটা বিন্দু একটা প্রান্ততে, আর বাকি যে তিনটা আলাদা বিন্দু আছে সেগুলো আলাদা পয়েন্টে, এটা হচ্ছে স্টার। আর ডেল্টা হবে কিভাবে, একটা যেখানে শেষ আরেকটা মাথা শুরু, আরেকটা যেখানে শেষ তৃতীয়টার ওই প্রান্ত এখানে শুরু, আবার তৃতীয়টা যেখানে শেষ প্রথমটার ইনিশিয়াল প্রান্ত শুরু, দেখতে ডেলের মতো হবে। আর এটা দেখতে ওয়াইয়ের মতো হবে, এই জন্য এটার অপর নাম হচ্ছে ওয়াই কানেকশন, এটার নাম হচ্ছে ডেল কানেকশন বা ডেল্টা কানেকশন। নামকরণ করতেছি, ধরো এটা R1, এটা R2, এটা R3। এখন ধরো আমি চাচ্ছি এইটাকে এরকম বানাবো, তাহলে এর ভিতরে যেটা আঁকাবো এইটা হচ্ছে যেটা বানাবো, যেটা বানাবো এটা ওইরকম দেখতে না, তাই আমি টেনে এইভাবে দিই। যেটা বানাবো এটা হচ্ছে এইখানে একটা বানাবো নাম হচ্ছে R', এখানে যেটা বানাবো নাম ডাবল প্রাইম, এখানে যেটা বানাবো নাম ট্রিপল প্রাইম, বুঝিও। তাহলে যেটা প্রাইম হবে সিঙ্গেল, মনে করো যেটা R' বানাচ্ছি, এটা কেমনে বানাচ্ছি দেখি। R' বানাচ্ছি এই দুটা গুণফল উপরে, মনে রাখবো যে R' যখন বানাবো যাদের ভিতরে কাজ হচ্ছে তার উপরে গুণফল। এক কথা যে মাথা থেকে বের হয়েছে, দেখো R'-টা বের হয়েছে উপর থেকে না, এবং যেখান থেকে বের হয়েছে এটা দুইজনের সমন্বয়ে গঠিত, একটা হচ্ছে এখানে R1 আর একটা হচ্ছে R3, তাহলে উপরে লিখবো হচ্ছে R1 × R3,
ডিভাইডেড বাই R1 R2 R3 গেল। আমরা যদি আর ডাবল প্রাইম বের করতে চাই তাহলে কি হবে, এ আর ডাবল প্রাইম বের হয়েছে কি এখান থেকে, এ একটা প্রান্ত এ একটা প্রান্ত, তাহলে এ প্রান্তটা মানে কি R1, আবার এটা মানে কি R2, তাহলে উপরে হবে R1 ইন্টু R2, নিচে হচ্ছে R1 প্লাস R2 প্লাস R3 গেল। এবার যদি R3 প্রাইম বের করতে চাই কেমনে বের করবো বলো, কোন দুটা প্রান্ত থেকে বের হয়েছে R3 আর R2, কী লিখবো R2 ইন্টু R3, নিচে হবে তিনটারই যোগফল R1 প্লাস R2 প্লাস R3, তার মানে ডেল্টা ছিল স্টার বানাই ফেললাম। এটা দেখো, এটা কী হয়েছে দেখো, আগে থেকে স্টার আছে, ডেল্টা বানাবো, ডেল্টা হলে কেমন হবে বলো, এরকম দেখতে হবে। এখন এটা হচ্ছে এখানে যাবে, এটা এখানে এরকম হবে, আর এটা হবে এরকম। কেমন নাম দিব বলো, ধরো এটার নাম দিচ্ছি এখন আর প্রাইম, এটার নাম ডাবল প্রাইম, এটার নাম হচ্ছে ট্রিপল প্রাইম। এখানে কাহিনিটা একটুখানি উল্টা, এটার কাহিনী হবে এরকম যে এর উপরের ভ্যালুটা হবে ফিক্সড, আর প্রাইম ইকুয়াল টু, একটুখানি ওয়েট করো জাস্ট 10টা সেকেন্ড। ওকে, উপরের ভ্যালুগুলো হবে এরকমটা যে যে মানগুলো আছে এগুলো সিকোয়েন্সিক্যালি দুইজনের কম্বিনেশন করে মাল্টিপ্লাই হবে, অর্থাৎ R1 ইন্টু R2 প্লাস R2 ইন্টু R3 প্লাস R3 ইন্টু R1। সবসময় আমরা যখন আর ডাবল প্রাইম বের করবো, আর ডাবল প্রাইম উপরের ভ্যালুগুলো সবসময় একই রকম, R1 ইন্টু R2 প্লাস R2 ইন্টু R3 প্লাস R3 ইন্টু R1। ডিভাইডেড বাই কী হবে সেটা পরে বসাচ্ছি। আর ট্রিপল প্রাইমও যদি বের করি সিস্টেমটা একই, R1 ইন্টু R2 প্লাস R2 ইন্টু R3 প্লাস R3 ইন্টু R1, লেখা শেষ। ডিভাইডেড বাই কী বসাবো এই জায়গাটাতে টেস্টিং একটা ব্যাপার। আচ্ছা, ইন্টারেস্টিং ব্যাপার এরকম যে আমরা যে আর প্রাইম বলতেছি, এই আর প্রাইমটা কার কার সাথে যুক্ত দেখো, আর প্রাইমটা এই মাথায় যুক্ত, আর প্রাইমের মাথা এখানে যুক্ত আর এখানে যুক্ত, নাইকার সাথে। আচ্ছা, যুক্ত আছে যেহেতু এর সাথে মানে কি, যে R2-র সাথে যুক্ত, এই যে R2-র মাথা এখানে না, R2-র সাথে যুক্ত, R1-এর সাথে যুক্ত, যুক্ত নাই কার সাথে, R3-র সাথে। তাহলে যার সাথে যুক্ত নাই তাকে দ্বারা ডিভাইড করব। তাহলে যেহেতু আর প্রাইমটা R3-র সাথে যুক্ত নাই, ডিভাইডেড বাই R3। আর ডাবল প্রাইম যখন বের করব তখন এর সাথেও যুক্ত এর সাথেও যুক্ত, যুক্ত নাই R1-এর সাথে, ডিভাইডেড বাই R1। আর ট্রিপল প্রাইম যখন বের করব মানে এটা, তাহলে R1-এর সাথে যুক্ত R3-র সাথে যুক্ত, যুক্ত নাই R2-র সাথে। আমার মনে হয় বুঝতে পারার কথা, একটুখানি যদি না বুঝে থাকো তাহলেও বলো, আর বুঝতে পারলেও একটু জানাও আর কি। এই দেখেন, এই এখন মেসেজ করছে ভাই আর একটা ম্যাথ করলে ভালো হয়, এটা আগে বলবেন না, আমি আপনাদেরকে এই কমেন্টের জন্য বা যেটাই বলেন সেটার জন্য কতক্ষণ ওয়েট করেছিলাম, প্রায় 2 থেকে 3 মিনিটের মতো। আচ্ছা, সমস্যা নেই, আজকে যেহেতু স্টার্টেলটা করে ফেলেছি আর আজকে যেহেতু অলরেডি 1.5 ঘন্টা অ্যাপ্রক্সিমেট হয়ে গেছে, সেজন্য আজকে আর কিছু করবো না, পরবর্তী লেকচারে ইনশাল্লাহ বলে দিও, সমস্যা হলে বলবেন। আর অঙ্ক করেন আগে কয়েকটা, হ্যাঁ অঙ্ক নিজেরা একটু করেন, প্রবলেম হলে তো বলবেন। আচ্ছা, কয়েকজন বলতেছেন বোর্ডটাকে মাঝে মাঝে ঘোলা দেখা যাচ্ছে, বোর্ড তো ক্লিয়ার মনে হচ্ছে আমার কাছে। আচ্ছা দেখি, তারপরেও সমস্যা হলে তো ইনশাল্লাহ সমাধান তো করতেই হবে। এক ঘন্টা 25 মিনিট প্লাস আজকে, সো আজকে আর কিছু আলোচনা করবো না। তোমরা স্টাডেলটা বুঝছো কিনা সেটুকুন বলো আমাকে, তাহলেই হচ্ছে সামনের দিকে যাব। আর ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরেম আজকে করবো না, তোমরা নিজেরা প্র্যাকটিস করো, প্রবলেম হলে গ্রুপে দিয়ে একটা দিও, আর এর পরবর্তীতে লাগলে আমি আবার ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরেম 1-2টা করে তারপর সামনের দিকে যাবো আর কি। পরের দিনে ইনশাল্লাহ আমরা হচ্ছে সুপার নোড এবং হচ্ছে নোডাল অ্যানালাইসিস দুটো করবো আর কি। ওই দুটাও কিন্তু ভেজাল একটু, বিশেষ করে নোডালটা একটুখানি জঞ্জাল আছে ভিতরে। ওকে, তাহলে সবাই বুঝছেন ধরে নিলাম। বাকি আছে কি কি তোমাদেরকে সামারি বলে দিচ্ছি। বাকি আছে আমাদের নোডাল এবং সুপার নোড। নোডাল সুপার নোড, আমরা নোডাল সুপার নোডের সাথে আরেকটা বিষয় অ্যাড করে নিতে পারবো, সেটা হচ্ছে দেখি সোর্স কনভার্সনটা বা একটা কিছু নেব। এরপরে আমাদের বাকি থাকবে হচ্ছে ডিপেন্ডেন্ট ইন্ডিপেন্ডেন্ট সোর্স, সেল বা ব্যাটারি, এবং হচ্ছে ব্যাটারি নাম মূলত সেল, আর একটা হচ্ছে ট্রানজিয়েন্ট। ট্রানজিয়েন্টের অঙ্ক না করলে চলবে, কিন্তু কনসেপ্টটা বুঝতে হবে, আর যদি ট্রানজিয়েন্ট জানতে চান তাহলে জানতে পারবেন। জি ভাই, একটা প্রশ্ন ছিল বললেন।
কী বিষয়ে কোন এই ক্যালকুলেটরটা অ্যাডমিশন ইউজ করতে দিবে? হ্যাঁ হ্যাঁ ইউজ করতে দেবে, কোনো সমস্যা নেই। 999EX, হ্যাঁ অবশ্যই ভাই। এই ক্যালকুলেটর ধামায় নিচ্ছে পোলাপাইন, ধামায় চালাচ্ছে এবং ধামায় এটা দিয়ে পরীক্ষাও দিবে, কোনো সমস্যা নেই। আচ্ছা, একজন মনে হয় প্রশ্ন করছিলেন, হ্যাঁ ফেসবুক লাইভে প্রশ্ন করছিল একজন, ওই প্রশ্নটা দেখছিলাম একটু, কিন্তু উত্তর দিতে মনে নেই আর কি। ও ভাই যদি লাইভে থাকেন তাহলে প্রশ্নের উত্তরটা দেখে নেবেন। উনি বলছিলেন যে ডুয়েট অ্যাডমিশন টেস্টে ইলেকট্রিক্যালের জন্য অ্যাডমিশনের বইয়ের নাম কি? ভাই এই প্রশ্নটা আপনার প্রশ্ন যেরকম করছেন এরকম এই প্রশ্নের কোনো উত্তর নাই আর কি, যে আপনি ইলেকট্রিক্যাল ডুয়েট অ্যাডমিশনের জন্য কোনো বই নাই মূলত, মনে থাকবে ডুয়েট অ্যাডমিশনের জন্য ডুয়েট থেকে বেরকৃত বা ডুয়েট প্রণীত কোনো বই নাই। ডুয়েটে যদি কোনো বই রেফার করে তাহলে বুঝবেন আপনাদের ডিপ্লোমা যে বইগুলো পড়তেছেন ওই বইগুলো রেফার করবে। হ্যাঁ বাজারে কিছু বই আছে, বাজারে বই আছে বলতে বাজারে অনেক ধরনের বই চলমান আছে। আমি যদি আপডেটের ভিত্তিতে বলি যে সিরিয়াল অনুসারে, তাহলে বই হবে ট্রিপল স্মার্ট বুক, ক্যাপাসিটর, রেজোনেন্স, এরপরে বিভিন্ন কোচিংয়ের নিজস্ব কিছু বই আছে। তারপরে এগুলো বই বাজারে যে বই, সব বইয়ে মূলত চলমান, যে বই ভালো লাগে সে বই নিতে পারে, বই নিয়ে কোনো রকম বাধার কারণ নেই। আর আপনি যদি আমাদের স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে আপনাকে তো বলবো যে আসলে বই নেওয়া মাথায় এখন আরোই কোনো দরকার নেই, কারণ আপনি একটু যেটি নোট পাবেন, নোটের পিডিএফ, নোট চাইলে ছবি, নোটের যেভাবে নিতে পছন্দ করেন সেভাবে আর কি। তো ঠিক আছে, আজকের মতো এখানেই সমাপ্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। প্রাইভেট স্টাডি জোনের পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন এবং শুভেচ্ছা। শুভরাত্রি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।